হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ, রাইট? তাই না? ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। সো একটু ভাইয়াকে জানাও যে সব কিছু ঠিক আছে কিনা, আমার কথা সবাই শুনতে পাচ্ছ কিনা যারা যারা জয়েন করেছো, এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা এই জিনিসটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। সো যারা যারা ফেসবুকে জয়েন করেছো একটু জানাও ফেসবুকের ভিডিও এবং অডিও দুইটাই ঠিক আছে কিনা। যারা যারা জুমে জয়েন করেছো তোমরা জানাও যে আমাদের জুমের ভিডিও এবং অডিও প্রত্যেকটা ঠিক আছে কিনা। ঠিক। যারা যারা জুমে জয়েন করেছো সিজান, জাহান, জয়া, আমাকে একটু জানাও যে জুমে সব কিছু ঠিক আছে কিনা। অ্যান্ড যারা যারা ফেসবুকে জয়েন করেছো আমাকে একটু জানাও ফেসবুকে সব কিছু ঠিক আছে কিনা। ওকে। দেখতে পাচ্ছি জুমে বেশ কয়েকজন জয়েন করছো যারা রেগুলার লাইভ ক্লাস করো। ঠিক আছে, অল ক্লিয়ার। ঠিক আছে সিজান, অল ক্লিয়ার, ধন্যবাদ তোমাদেরকে। সো আজকের ক্লাসে আমরা যেই জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে আমরা এতদিন প্রোগ্রামিংয়ের যা যা পড়ছি আমরা কি আসলে প্রপার পড়াটা পড়ছি কিনা এই জিনিসটার একটা ভ্যালিডেশন আজকে হবে। অর্থাৎ আজকে আমরা বোর্ডের এই যাবৎকালে আসা যত সৃজনশীল আছে, যত এমসিকিউ আছে, প্রত্যেকটা সলভ করব এবং প্রত্যেকটা প্রশ্ন দেখবো যে আমরা সব আসলে পারি। ওকে, সবাই রেডি বলো তো শুরু করার জন্য? আজকের ক্লাসটা মেইনলি আমরা সৃজনশীলগুলো সলভ করব, এমসিকিউগুলো দেখবো বোর্ডের, এই জিনিসটাই। আর আমি সলভও করব না, আমি তোমাদেরকে ধরায়া দিব যে এই জিনিসটা আমরা পড়ছি কত নাম্বার লেকচারে ওই জায়গাতে পড়ছি, তোমরা মনে আছে কিনা। ঠিক আছে, সবাই আমাকে বলো সবাই রেডি আছো কিনা ক্লাসটা শুরু করার জন্য। আজকে হচ্ছে প্রোগ্রামিংয়ের একদম শেষ ক্লাস। আজকের পর আমাদের নেক্সট সপ্তাহ থেকে অধ্যায় 2 অভিধাতা শুরু করবেন। বলো সবাই রেডি? সবাই আমার সাথে একটু কমিউনিকেট করবা, তাহলে মনে হবে যে তোমার বাসায় এসে আমি পড়াচ্ছি একদম। ঠিক আছে, যে সন্ধ্যাবেলা তোমার বাসায় এসে পড়াচ্ছি, একদম তোমার সামনাসামনি বসে পড়াচ্ছি। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে তোমার বাসায় আসলে খাবার দিতে হইতো, নাস্তা দিতে হইতো, এই জায়গাতে কোনো নাস্তা দিতে হচ্ছে না। বলো আমাকে সবাই রেডি কিনা? সিজান, জাহান, লাবণ্য, শৈশব, তাহমিদ, আমাকে জানো সবাই রেডি কিনা। অ্যান্ড আজকের ক্লাসটা করতে হলে অবশ্যই আগের সবগুলা ক্লাস করতে হবে, কারণ আগের ক্লাসগুলা থেকেই কিন্তু আজকের ক্লাসে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, ওকে। সো প্রথমেই আমরা চলো সৃজনশীলগুলো দেখা শুরু করি। ঢাকা বোর্ড 2024 সালে সৃজনশীল দেখো, উদ্দীপকটা পড়ো, আমার সাথে তোমরা পড়বা, আমার আগে উত্তর করবা। ঠিক আছে, কারণ এই সবগুলো আমরা পারি অ্যান্ড তুই দিয়ে সলভ করবো সবগুলা। কি বলছে? মারুফ পিএইচপি ভাষা, এটা কি ভাষা মনে করো আমরা জানি না, ব্যবহার করে একটা অ্যাপ্লিকেশন তৈরি কাজ করলো। এর অনুবাদক প্রোগ্রাম এক লাইন এক লাইন পরে অনুবাদের কাজ করে। বলো তো ভাইয়া উদ্দীপকে কার কথা বলছে? এক লাইন করে অনুবাদ করে কে বলো তো? ইন্টারপ্রেটার, রাইট? আমার আগে উত্তর করার চেষ্টা করবা সবাই, দেখি তোমরা পারো কিনা। আমার আগে উত্তর করার চেষ্টা করো, তার মানে এখানে ইন্টারপ্রেটারের কথা বলছে। তারপর অন্যদিকে মিজান সি প্লাস প্লাস ভাষা ব্যবহার করে একটা সফটওয়্যার তৈরির কাজ করে। এর অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে। মনে আছে দুইজন মানুষকে দিয়ে যে এক্সাম্পলটা দিছিলাম, যে একজন সবগুলা একসাথে আনে, আরেকজন একটা একটা করে আনে। শুধুমাত্র গত ক্লাসটা করা না থাকলেও আজকের ক্লাসটা করতে পারবা। ঠিক আছে, না গত ক্লাসটা করতে হবে, আজকের ক্লাস করার জন্য গত ক্লাসটা করতে হবে, এর আগের ক্লাসটা না করা থাকলেও চলবে, বাট গত ক্লাসটা করতে হবে। তার মানে এখানে ইন্টারপ্রেটারের কথা বলছে এবং কম্পাইলারের কথা বলছে। ক নাম্বার প্রশ্ন দেখো, কিওয়ার্ড কি? বলো ভাই ব্রাদার আমার আগে, এক নাম্বার কি সিকিউরড কিনা? কিওয়ার্ড কি? সি প্রোগ্রামিং এর ভেরিয়েবলের নাম হিসেবে কিছু নির্দিষ্ট শব্দ আমরা ব্যবহার করতে পারি না, এই শব্দগুলোকে বলা হয় কিওয়ার্ড। ঠিক আছে, এই শব্দগুলোকে কি বলা হয়? এই শব্দগুলোকে বলা হয় কিওয়ার্ড। তোমরা জানো এরকম 32টা কিওয়ার্ড আছে। অ্যারে ও চলক এক নয়, এটা তোমরা আগেই জানো। চলক মানে কি? যেখানে আমরা একটা ভ্যালু রাখতে পারবো। আর অ্যারে মানে কি? যেখানে অসংখ্য ভ্যালু রাখতে পারবো, তাই না? তার মানে অ্যারের যে বড় ভার্সন, চলকের যে বড় ভার্সন সেটাই অ্যারে। সো এটা আমরা পড়ছি কিনা বলো? ব্যাখ্যা করতে পারবো না? খ নাম্বারে এই প্রশ্নটা ব্যাখ্যা করতে পারবো না, যে চলক হচ্ছে একটা পাত্রের মতো যেখানে আমরা একটা ভ্যালু রাখতে পারি, আর অ্যারে হচ্ছে কাইন্ড অফ এইরকম একটা ট্রেনের মতো যেখানে আমরা অসংখ্য ভ্যালু রাখতে পারি। এই জায়গাতে এই জিনিসগুলো যখন এক্সপ্লেন করবা, এই ফিগারগুলোও তুমি আঁকবা, সাথে এক্সাম্পলও দিবা, যে একটা ভেরিয়েবল কেমনে বানাই আমরা। একটা ভেরিয়েবল বানাই ইন্ট এ, এরকম যদি ইন্টিজার ভেরিয়েবল বানাই। একটা অ্যারে কেমনে বানাই ইন্ট এ আর, এরকম ভাবে একটা অ্যারে বানাই যদি 10 ঘরের অ্যারে চাই। বলো মনে আছে? সবাই পারবা? তার মানে 3 মার্কস আমাদের সিকিউরড। উদ্দীপকে মিজানের ব্যবহৃত ভাষাটি কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে ব্যাখ্যা করো। তার মানে তোমাকে এই জায়গাতে ইন্টারপ্রেটারের ব্যাখ্যা করতে হবে না। মিজান তো
কম্পাইলার ইউজ করছে। তার মানে কম্পাইলারের ব্যাখ্যা এই জায়গাতে করতে হবে। তা কম্পাইলার কি, কেমনে কাজ করে, এটার মধ্যে মেমোরি বেশি লাগে নাকি কম লাগে, ডিবাগ করা সহজ নাকি কঠিন, এক্সিকিউট ফাস্ট হয় নাকি স্লো হয়, মনে আছে জিনিসগুলা? ওই যে একসাথে খাবার আনার যে ব্যাপারটা, ইজি। তারপর মারুফ ও মিজানের ব্যাপারে কোনটি ডিবাগ করা বা তুলনা সহ, কোনটির মধ্যে ভুল খুঁজে খুঁজে বের করা এবং সেটা সলভ করা, মানে ডিবাগ মানে ভুল সলভ করা, সেটা সহজ, ইন্টারপ্রেটারের মধ্যে সহজ। মানে প্রথম লাইনে লিখবা দুইটার মধ্যে প্রথমটা হচ্ছে ইন্টারপ্রেটার, 2 নাম্বারটা হচ্ছে কম্পাইলার। এদের মধ্যে ইন্টারপ্রেটারে ডিবাগ এবং তোমার কি ডিবাগ করা তুলনামূলক সহজ। বলো এই জিনিসগুলো কি খুব ভালো করে আমরা পড়ছি না? বলো ইয়েস অর নো, ইয়েস অর নো। এই জিনিসগুলো কি খুব ভালো করে আমরা পড়ছি না? তার মানে 10 মার্কস ঢাকা বোর্ডে সিকিউরড। ঢাকা বোর্ডে শুধু 10 মার্কসই আসে নাই, 20 মার্কস আসছে। সো এই 20 মার্কসও সিকিউরড। দেখো মেশিন ভাষা কি? যেই ভাষা 0 এবং 1 দিয়ে লেখা হয় তাকে মেশিন ভাষা বলে। তুমি আরেকটু অ্যাড করতে পারো যে মেশিন ভাষা একটা যন্ত্র নির্ভর ভাষা। 1 মাস পেয়ে গেল। সি প্রোগ্রাম একটা কেস সেন্সিটিভ ভাষা, এটা ব্যাখ্যা করতে বলছে। কেস সেন্সিটিভ, তুমি এইটা লিখবা যে সি প্রোগ্রাম একটা কেস সেন্সিটিভ ভাষা। কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভিটি, তুমি এই জিনিসটা লিখবা। প্রথমে লিখবা খ নাম্বারটা, খ নাম্বারগুলো সুন্দর করে সাজায় লিখবা, তাহলে 2 মার্কস মিস যায় না। সাধারণত গঘতে মার্কস কাটে না, খ নাম্বারে আসলে 2 থেকে 1 দেয়। সো খ নাম্বারটা একটু সুন্দর করে সাজায় লিখবা। তুমি প্রথমে লিখবা সি ভাষা একটা কেস সেন্সিটিভ ভাষা, সি ভাষা একটা কেস সেন্সিটিভ ভাষা, লেখছো? ওকে। তারপর কেস সেন্সিটিভিটি এই জিনিসটা কি, এই জিনিসটা ব্যাখ্যা করবা। তার মানে তুমি এখানে একটা প্যারাগ্রাফের যে তোমার টাইটেল আছে না, তোমরা রচনার টাইটেল লেখো যেরকম, এখানে লিখবা কেস সেন্সিটিভিটি। ওকে, কেস সেন্সিটিভিটি, টিভিটি। তার মানে কেস সেন্সিটিভিটি জিনিসটা কি, এই জিনিসটা তুমি ব্যাখ্যা করবা। কেস সেন্সিটিভিটি জিনিসটা হচ্ছে ছোট হাতের লেখা শব্দ বড় হাতের লেখা শব্দ এক নয়, এই জিনিসটাকে বলা হয় কেস সেন্সিটিভিটি। তারপর তুমি আরেকটা প্যারা এরকম ক্রিয়েট করবা, আরেকটা জিনিস লিখবা যে সি একটি কেস সেন্সিটিভ, সি ভাষা একটা কেস সেন্সিটিভ। কেন সেটা ব্যাখ্যা করবা। কারণ সি ভাষায় লেখা যে ভেরিয়েবল, মনে করো যে ইন্ট এ এবং ইন্ট এ, দুইটা আসলে এক জিনিস নয়, দুইটা এক জিনিস নয়। এই জন্য সি ভাষাকে বলা হয় কেস সেন্সিটিভ। দুইটা কিন্তু দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল। বলো এরকম ভাবে খ নাম্বারে সুন্দর করে ব্যাখ্যা করতে পারবা না বলো তো জিনিসটা? পারবা? পারবা কিনা বলো তো? ওকে, এই জায়গাতে একটা যোগফল নির্ণয় করতে বলছে, এই যে ধারাটার এই যোগফলটা নির্ণয় করতে বলছে, এই যোগফল নির্ণয়ের অ্যালগরিদম তৈরি করতে বলছে। সো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে অ্যালগরিদম চাইলেও অ্যালগরিদম আগে করবা না, আগে কি করবা? আগে ফ্লো চার্ট করবা। তাইলে নর্মালি তুমি যে এইটার ফ্লো চার্ট জানো যে 1 + 2 + 3 + ডট 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 n পর্যন্ত যোগফলের ফ্লো চার্ট তুমি জানো। এইটার সাথে এইটার স্ট্রাকচারগত কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নেই। এইটার যোগফল নির্ণয়ের সময় তুমি স্টার্ট করতা 1 থেকে, প্রতিবার বাড়াইতা 1 করে। এইটার ক্ষেত্রে আইটা স্টার্ট করবা 9 থেকে, প্রতিবার বাড়াবা 3 করে, তাই না? i = i + 3। আর সামের সাথে এই জায়গাতে যোগ করতে হচ্ছে i, তাই না? সাম প্লাস i। আর এই জায়গাতে কি যোগ করবা? i স্কয়ার, মানে i * i। কোনো ডিফারেন্স আছে? তাইলে আমাকে বলো এই যে প্রোগ্রামগুলা একদম ইজি না? যে উদ্দীপকের প্রোগ্রামের জন্য একটা সি ভাষা লিখো, অ্যালগরিদম লেখো, একদম সহজ না? তবুও আমি করে দিচ্ছি যেহেতু আমাদের হিসাবের সুবিধার্থে, হিসাবের সুবিধার্থে না, মানে বলার জন্য যে তোমাদের সলভ করে দিচ্ছি সেজন্য আসলে করে দিচ্ছি। বাট যদিও বা করার দরকার নাই, তোমরা বলো করার দরকার আছে? এই জিনিসটা আমরা খুব ভালো করে পড়ছি না? ভালো করে পড়ছি না? ভালো করে পড়ছি, খুব ভালো করে পড়ছি। সো মনে করো আমি ঘ নাম্বারের কথা বললাম। সো ঘ নাম্বারে তুমি হচ্ছে মেইন ফাংশন এর ভিতরেরটুকু আমি লিখে দিচ্ছি, উপরে stdio.h তোমরা লিখো, বাকিটুকু তোমরা লিখো, আমি জাস্ট লুপটা লিখে দিচ্ছি। সো মনে করো এই জায়গাতে ইন্ট আই, আই তো আমাদের পরে ডিক্লেয়ার করলেও চলবে। মনে করো ইন্ট এন তুমি ডিক্লেয়ার করলা, স্ক্যানএফ দিয়ে তুমি ইন্ট এন এর ইনপুটটা নিলা যে কত পর্যন্ত। এখানে এন ইনপুট নেওয়া লাগতেছে না, কারণ এখানে বলে দিছে লাস্টের সংখ্যাটা 90। তাহলে তোমার কন্ডিশনটা এখানে আসলে এন নিয়ে এন এর মধ্যে দেওয়াই লাগতেছে না। তুমি জাস্ট একটা ভেরিয়েবল বানাও সাম, ওটার মধ্যে আগে থেকে 0 রেখে দাও, কারণ সবগুলা যোগফল রাখবা। আরেকটা ভেরিয়েবল বানাও আই, যেটা দিয়ে তুমি লুপটা ঘোরাবা। এখানে লেখো ফর, ভাই ব্রাদার দেখো আই স্টার্ট হবে কত থেকে? 9 থেকে। আই চলবে কত পর্যন্ত? 90 পর্যন্ত। প্রতিবার আই বাড়বে কত করে? += 3। প্রতিবার আই বাড়বে
3 করে, এই জিনিসটাকে এইভাবে সংক্ষেপে লেখা যায়। অথবা তুমি যদি না বোঝো i ইকুয়ালস টু i প্লাস 3, এই জিনিসটাও তুমি লিখতে পারতা, কোনো প্যারা ছিল না। যেহেতু কোনো প্যারা নাই, তারপর তোমার যে লুপের ভিতরে তো একটা কাজই, সাম ইকুয়ালস টু সাম প্লাস i ইন্টু i, খুবই ইজি। আর লাস্টের লাইনে তুমি সামের ভ্যারিয়েবলের যে মানটা আছে সেটা প্রিন্ট করে দিবা। তার মানে প্রিন্ট এফ, এখানে একটা %d রাখবা, কোন জায়গা থেকে দেখাবা? সাম থেকে দেখাবা, শেষ। বলো এর থেকে ইজি প্রোগ্রাম কি আসতে পারে? এর থেকে ইজি প্রোগ্রাম কি হইতে পারে? বলো তো, এর থেকে ইজি প্রোগ্রাম কি হইতে পারে? হইতে পারে না। এটাই সবচেয়ে ইজি প্রোগ্রাম, সবচেয়ে ইজি প্রোগ্রাম, একদম ইজি, একদম ইজি। বলো বোর্ডের মার্কস পাওয়া কি কঠিন নাকি সহজ? যদি তুমি ভালো করে বুঝো, আমাদের সবগুলা ক্লাস যদি মনোযোগ দিয়ে করো, বোর্ডের মার্কস পাওয়া কি কঠিন? খুবই কঠিন না কিন্তু, কঠিন না কিন্তু। এখন মনে করো আমরা গ নাম্বার করব, আমি তোমাদেরকে আগেই বলছি ডিরেক্টলি অ্যালগোরিদমে যাবা না, ডিরেক্টলি অ্যালগোরিদমে যাবা না, আগে ফ্লো চার্ট আঁকবা। সো এই যে তুমি একটা লুপ বানাইছিলা, এই লুপের ফ্লো চার্টটা এখন তুমি আঁকবা। সো কেমনে আঁকবা খেয়াল করো, রাফ করবা আর কি, ঠিক আছে? স্টার্ট। তারপর কি করছিলা? সামের মধ্যে রাখছিলা 0, আয়ের মধ্যে রাখছিলা 1। তার মানে এটা যেহেতু প্রসেস করতেছো, তুমি জাস্ট সামের মধ্যে কি রাখলা? সামের মধ্যে রাখলা হচ্ছে 0, আর আয়ের মধ্যে রাখলা হচ্ছে 1, যেহেতু জিনিসটা প্রসেস করতেছো। আর ইনিশিয়ালাইজেশনটা মানে আয়ের মানটা এটা লুপের বাইরে থাকে, তুমি জানো। এরপর ফর লুপ যেহেতু আমি করতেছি, এখানে একটা কি হবে বলো তো? এখানে একটা কন্ডিশন হবে যে আয়ের ভ্যালুটা 90 থেকে ছোট আছে কিনা। যদি ছোট থাকে ইয়েস, যদি ছোট থাকে কি কাজ করবা বলো তো ভাই ব্রাদার? কাজ করবা হচ্ছে সাম ইকুয়ালস টু সাম প্লাস i ইন্টু i। এখন কি আবার যা চেক করতে হবে না? তার মানে এখান থেকে আবার যে তোমার চেক করতে হবে এই জায়গাতে, এই জায়গাতে একটা কানেক্টর দিয়ে এরকম ভাবে দিয়ে দিবা। আর এটা যদি নো হয়ে যায় তাহলে তো লুপটা শেষ, এখান থেকে বের হয়ে এটা ইন্ড হয়ে যাবে, বুঝছো? ইন্টার স্টারটা যে সোজা থাকতে হবে এমন কোনো কথা নেই, ইনটা এই জায়গাতে দিলেও চলবে। বলো খুবই ইজি না ফ্লো চার্টটা? এখন এটা দেখে দেখে অ্যালগোরিদম লিখবা। তাহলে অ্যালগোরিদমের ধাপ 1 কি বলো? ধাপ 1 কি? আমি একটা করে দিচ্ছি, বাট বাকিগুলা তো করে দিব না, স্বাভাবিক। ধাপ 1 কি? ধাপ 1 হচ্ছে শুরু, শুরু। ধাপ 2 কি? ধাপ 2 হচ্ছে s equals to 0 বা sum equals to 0 ও i equals to 1 রাখি। সরি 1 না তো, ওমা ওমা কি করলাম, আই হাই, 1 না তো, 9 থেকে শুরু হইলো না? এই তোমরা বললা না কেন আমাকে? 9 থেকে শুরু হইলো না? সো i equals to 9 রাখি, 9 রাখি। ধাপ 3 এ কি করবা? দেখো চেক করো, ধাপ 3 এ তুমি কি করতেছো? একটা চেক করতেছো, একটা কন্ডিশন চেক করতেছো। তাহলে তুমি চেক করবা যে i লেস দ্যান ইকুয়ালস টু 90 কিনা যাচাই করি, কিনা যাচাই করি, যাচাই করি। তার মানে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন যে i 90 থেকে ছোট কিনা, ঠিক আছে? তাহলে এটার উত্তর দুইটা আসবে, একটা হচ্ছে ক যদি সত্য হয়, যদি সত্য হয়, সত্য হয়, আর খ যদি মিথ্যা হয়, যদি মিথ্যা হয়। আমি বললাম না যে সত্য হলে কি করো, মিথ্যা হলে কি করো? দেখো সত্য হলে নিচে যে এই কাজটা করো, মিথ্যা হলে প্রোগ্রামটা শেষ করে দাও। তাহলে আমি নিচে আরো দুইটা ধাপ লিখবো। দেখো ধাপ 4 এ আমি নিচের কাজটুকু লিখবো, নিচের কাজটুকু লিখবো যেইটা, যে সাম ইকুয়ালস টু সাম প্লাস i ইন্টু i। এখানে আরেকটা কাজ বাকি আছে, তোমরা আমাকে কেউ ভুল ধরায় দিলা না। আয়ের মানটা কি বাড়াইছি কোথাও? হ্যাঁ, আয়ের মানটা কি কোথাও বাড়াইছি? সো আয়ের মানটা বাড়াইতে হইতো না? তুমি চাইলে এক লাইনে ওইটা লিখতে পারতা, মানে এটার মধ্যে লিখতে পারতা, অথবা আরেকটা চারকোনা বক্স বানাও, আরেকটা চারকোনা বক্স বানাও, ওটার মধ্যে লিখে দাও যে আয়ের ভ্যালুটা 1 বাড়বে। আমি যে বক্স বানাইছি এই বক্সটা আমার থেকেও পিচ্ছি। সো i প্লাস প্লাস, i প্লাস কত? i প্রতিবার 3 করে বাড়তেছে, তার মানে প্লাস ইকুয়ালস টু 3 বা i ইকুয়ালস টু i প্লাস 3, যেটাই তুমি বলো না কেন। তারপর এখান থেকে তোমার এটা এসে আবার উপরে লাগবে। তার মানে সাম ইকুয়ালস সাম প্লাস এই যোগটা করবা এবং কি করবা? i এর ভ্যালুটা 3 করে বাড়াবা, শেষ। ধাপ 5 এ কি বলো তো? ধাপ 5 এ তোমার সামের মানটা প্রদর্শন করা লাগতে পারে, তার অথবা শেষ করে দেওয়া যাইতে পারে। সো এই জায়গাতে সামের মানটা প্রদর্শন করা লাগবে তোমার প্রোগ্রামটা শেষ করার আগে। সো শেষ করার আগে তুমি সামের মানটা একবার প্রদর্শন করো, সাম প্রদর্শন।
দেখো এটা কিন্তু আমি সুন্দর করে লিখি নাই, কারণ এই ফ্লোচার্টটা আমি রাফলি করছি, খাতার কর্নারে রাফলি করছি বা শেষ পেজে রাফ করছি, ওটা দেখে দেখে আমি লিখতেছি। তার মানে সামের মান প্রদর্শন, সামের মান প্রদর্শন, প্রদর্শন, ধাপ 6 প্রোগ্রাম শেষ, শেষ, প্রোগ্রাম শেষ। তাহলে বলো তো সত্য হইলে কই যাবে? সত্য হইলে এটা যাবে, যে এটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই কাজটা করো। সত্য হলে ধাপ কততে যাও? ধাপ 4-এ যাও। যদি মিথ্যা হয় কোথায় যাও? মিথ্যা হইলে ধাপ 5-এ যাও, ধাপ 5-এ যাও। এখন দেখো তো এই অ্যালগরিদমটা কি ঘুরতেছে লুপের মতো? ঘুরতেছে না। কারণ কি দেখো, একটা ইফ এলস এর মতো হয়ে গেছে, যে যদি এটা হয় এইটা করো, মিথ্যা হইলে এইটা করো, তাই না? বাট এখান থেকে তো এই জিনিসটা হইলে মানে সত্য হইলে এই কাজটা করে তো আবার যা চেক করতে হবে। তার মানে শুধু এইটুকু করলে হবে না, আমাকে তাকে আবার ধাপ 3-এ পাঠাইতে হবে, তাইলেই সেটা লুপের মতো হবে। এবং এবং ধাপ 3-এ যাও, ধাপ 3-এ যাও। এখন দেখো এখানে আসতেছে, এখানে আসতেছে, আবার এখানে যাচ্ছে, আবার সত্য হইলে এটা কাজ করতেছে, আবার এখানে যাচ্ছে, এরকম ভাবে চলতেছে। আর যদি মিথ্যা হয়ে যায় তাহলে এখানে আসতেছে এবং প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে। বলো বুঝতে পারছো? কতগুলা সিকিউ করাবেন, যতগুলা করা সম্ভব। তোমরা কয়টা করতে চাও মনীষা বলো তো? কয়টা করতে চাও? জয়টা করতে চাও, ওইটাই করাই যাবো আজকে, সমস্যা নেই। এই পর্যন্ত এই যাবৎকালে যত সৃজনশীল আসছে বোর্ডে সবগুলো আমার স্লাইডে আছে। তোমরা কয়টা করতে চাও সেটা হচ্ছে কথা। বলো পারবা কিনা বোর্ডে যদি আসে? বোর্ডে একটা যোগফল নির্ণয় করতে দিবেই, মাস্ট। তুমি যে কোনো বোর্ডে যাও একটা যোগফল নির্ণয় করতে দিবেই, জাস্ট স্টার্টিংটা আর এন্ডিংটা চেঞ্জ হবে, আর কিছুই না। একটা যোগফল দিবেই তোমাকে, মাস্ট। 7 মার্কস এখান থেকে দিবেই যে কোনো বোর্ডে। যেমন চট্টগ্রাম বোর্ড 2030, 2030 কেমনে 2024? বলো কোনো ভুল মানে কোনো কঠিন কিছু আছে? আগেরটাই না, আগেরটা স্টার্ট হয়েছিল 9-এ, এখন একটা স্টার্ট হবে 3-এ। আগেরটা বাড়ছিল 3 করে, এখন একটাও 3 করে বাড়বে। তার মানে খুবই সহজ। তার মানে এটাও তোমরা পারবা যে স্টার্টিং ভ্যালুটা আর এন্ডিং ভ্যালুটা এই জিনিসগুলো একটু চেঞ্জ করতে হবে, যে আগেটা 90-এ এন্ড হয়েছে, এখন তোমাকে একটা এন এর মান ইনপুট নিয়ে এন পর্যন্ত কন্ডিশন দিতে হবে। অ্যাসেম্বলি ভাষা কি? যেই ভাষাতে যেই ভাষাতে আমরা ছোট্ট ছোট্ট ইংরেজি নেমোনিক ওয়ার্ড ব্যবহার করা শুরু করেছিলাম, ছোট ছোট ইংরেজি ওয়ার্ড ব্যবহার করা শুরু করেছিলাম, সেটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। বা তুমি বলতে পারো যে দ্বিতীয় প্রজন্মের ভাষাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা, যেখানে ছোট্ট ছোট ইংরেজি ওয়ার্ড ব্যবহার করা হয়। এটি একটি যন্ত্র নির্ভর ভাষা। ডিবাগিং কি? বলছিলাম, তুমি বলবা, সুন্দর করে লিখবা যে প্রোগ্রামের মধ্যে যে ভুলগুলাকে বলা হয় বাগ। এই বাগকে যে সংশোধন করার প্রক্রিয়া তাকে বলা হয় ডিবাগ। সো প্রোগ্রাম ডিবাগিং, তারপর এটা তুমি একটু বানায় লিখবা নিজের মর্জি মতো, যে ডিবাগিং প্রোগ্রামের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ প্রোগ্রামের মধ্যে ভুল থাকলে এটা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। এই জন্য ডিবাগিং জিনিসটা করা হয় প্রত্যেকটা প্রোগ্রাম লেখার পরে। বুঝতে পারছো? তার মানে ডিবাগিং জিনিসটা ব্যাখ্যা করো, মূলত ভুল ঠিক করার প্রক্রিয়াটাই ডিবাগিং। তারপর একটু বড় দেখানোর জন্য আর একটু কিছু লিখবা। উদ্দীপকের সৃষ্টি প্রবাহ চিত্র, জাস্ট ফ্লো চার্ট, ফ্লো চার্ট আঁকতে বলছে। প্রবাহ চিত্র মানে ফ্লো চার্ট। বলো 10 মার্চ চট্টগ্রাম বোর্ডে পাইছো কিনা সবাই? তামিদ, রাকা, লাবণ্য, জয়া, জিসান, জাহান, পাইছো চট্টগ্রাম বোর্ডে 10 মার্চ সবাই? প্রত্যেকটা বোর্ডে পাচ্ছ 10 মার্চ? ঠিক আছে, পাচ্ছ। এটা দেখো, পাপন একটা কম্পিউটারে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম করলো। ভাই খুবই সহজ জিনিস, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম চতুর্থ প্রজন্মের কম্পিউটার। কত? চতুর্থ প্রজন্মের ভাষা দিয়ে তৈরি করলো। তার মানে চতুর্থ প্রজন্মের ভাষা কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, হ্যাঁ, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পাপনের বন্ধু আপন অন্য একটা ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করলো যা দ্রুত নির্বাহ হয়। ক্যারেক্টারিস্টিক্স গুলো খেয়াল করো, দ্রুত নির্বাহ হয়, মেমোরিতে জায়গা কম দখল করে। পাপনের কম্পিউটারে আপনের প্রোগ্রামটি কোনোভাবেই নির্বাহ করা যায় না, তার মানে যন্ত্র নির্ভর। এই যে আপন যেটা করছে, এই প্রোগ্রামটা যন্ত্র নির্ভর। তাহলে বলো এটা কোন ভাষা? যন্ত্র নির্ভর। তোমার কাছে দুইটা অপশনই আছে, মেশিন ভাষা অথবা অ্যাসেম্বলি ভাষা। তাহলে এই জায়গাতে কি করছে? দ্রুত নির্বাহ হয়। এটা কার বৈশিষ্ট্য? যেখানে অনুবাদ প্রোগ্রাম লাগে না, তার মানে এটা মেশিন ভাষা। তার মানে আপন কি দিয়ে বানাইছে? আপন মেশিন ভাষা দিয়ে বানাইছে। আর পাপন কি দিয়ে বানাইছে? পাপন চতুর্থ প্রজন্মের ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে বানাইছে। ক্লিয়ার? ওকে। প্রোগ্রামের ভাষা কি মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? প্রোগ্রাম কোনো একটা সমস্যার সমাধানের লক্ষ্যে যে ধাপে ধাপে নির্দেশনাগুলো দেওয়া হয় সেগুলোকে বলা হয় প্রোগ্রাম। আর যে ভাষা ব্যবহার করে এই নির্দেশনাগুলো দেওয়া হয় তাদেরকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। মনের মধ্যে থেকে আসতেছে না ডেফিনেশনটা? সি ভাষা একটা মধ্যস্তরের ভাষা, ব্যাখ্যা করো। এখানে তোমাকে যেটা ব্যাখ্যা করতে হবে সেটা হচ্ছে
প্রজন্মটা, যে তোমার প্রোগ্রামিং ভাষার যে প্রজন্ম, ওই প্রজন্ম জিনিসটা তোমাদের পড়াইছি, হয়তো ভুলে গেছো এখন, 1 নাম্বার ক্লাসে পড়াইছিলাম যে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ ধীরে ধীরে যে ডেভেলপ হয়েছে, ওই প্রজন্ম জিনিসটা একটা ব্যাখ্যা করে তুমি বলবা সি ভাষা একটা মধ্যম স্তরের ভাষা। বুঝতে পারছো? ঠিক আছে। তারপর পাপনের তৈরি প্রোগ্রামটি ফ্লো চার্ট লেখো। একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামের ফ্লো চার্ট বলো। যদি আমি ক্লাস 5-এর একটা বাচ্চারে দেই, পারবে না বলো তো? একটা ত্রিভুজের ক্ষেত্রফল, ভূমি এবং উচ্চতার মান নিবা, তারপর ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ক্ষেত্রফল নির্ণয় করবা, ক্ষেত্রফল প্রদর্শন করবা, প্রোগ্রাম শেষ। এর চেয়ে বাচ্চা প্রোগ্রামার আসতে পারে না। ভাষা দ্বয়ের মধ্যে কোনটি সুবিধাজনক? ভাই, একটা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে মেশিন ভাষার কম্পারিজন, ইজি কম্পারিজন। মেশিন ভাষা ডিরেক্ট কমিউনিকেশন, 0 আর 1 দিয়ে ডিরেক্ট কমিউনিকেশন, বাট ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ওটার মধ্যে কি লাগবে? কম্পাইলার বা ইন্টারপ্রেটার, অনুবাদক প্রোগ্রাম লাগবে। অনুবাদক প্রোগ্রাম যেহেতু লাগতেছে, আর 3-4টা তুমি এমনি বলতে পারবা। অনুবাদক প্রোগ্রাম লাগতেছে, তার মানে সময় বেশি লাগবে, মেমোরি খরচ বেশি হবে, এটার মধ্যে সময় কম লাগবে, মেমোরি খরচ কম খরচ হবে। যেহেতু মেশিন ভাষা, এটা বোঝা কঠিন, সলভ করা কঠিন, ভুল বের করা কঠিন, এটা বোঝা সহজ, তোমার সবকিছু সহজ। ঠিক আছে ভাই, কি বলবো? কিছু বলার আছে বলো তো? কিছু বলার কি আছে? কিচ্ছু বলার নাই, একদম খুবই ইজি প্রশ্ন। তারপর একটা বলো পারবা কিনা। সিলেট বোর্ডে একটা ফর লুপ আসছে, ডু হোয়াইল লুপে কনভার্ট করতে বলছে। এটা তো আরো সহজ, দেখে দেখে জাস্ট জায়গা চেঞ্জ। তোমাদের বলছিলাম যে একটা না একটা বোর্ডে আসবে, 2-3টা বোর্ডে আসবে এই প্রশ্নটা, যে একটা লুপ তোমাকে ডিরেক্ট প্রোগ্রাম দিয়ে দিবে, জাস্ট বলবে চেঞ্জ করো আই প্লাস প্লাস আর প্লাস আই আই। এটা এমন সুন্দর করে তোমাদের ব্যাখ্যা করাইছি, এমন সুন্দর করে তোমাদের লিখতে শেখাইছি যে এমনিই পারবা। ঠিক আছে। তারপর উদ্দীপকের প্রোগ্রামটির জন্য ফ্লোচার্ট অঙ্কন করো। এই যে তোমার 3 থেকে প্রতিবার 4 করে বাড়তে, তার মানে 3 + 7 + 11 এরকম 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 100 পর্যন্ত, 100 পর্যন্ত এটার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট এক্সাক্ট আগেরটাই। ফ্লোচার্ট তো একদম আগেরটাই, জাস্ট কন্ডিশনে চেঞ্জ, স্টার্টিং এ চেঞ্জ, আপডেট বা মান বৃদ্ধিকরণে চেঞ্জ। কন্ট্রোল স্টেটমেন্ট কি? ব্রেক এবং কন্টিনিউ, এই দুইটাকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট। অর্থাৎ একটা প্রোগ্রামের ফ্লোটাকে কন্ট্রোল করার জন্য যে স্টেটমেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট। একটা প্রোগ্রামের ফ্লোকে কন্ট্রোল করার জন্য যে স্টেটমেন্টগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলে কন্ট্রোল স্টেটমেন্ট। বলো সিলেট বোর্ডে 10 মার্কস পাইছো কিনা? সিলেট বোর্ডে 10 মার্কস পাইছো কিনা? পাইছো? যশোর বোর্ড দেখে হাততালি দিতে মন চায় না প্রশ্নটা? বলো পরীক্ষা হলে দেখে কি হাততালি দিবা? দেওয়া উচিত। একটা প্রোগ্রাম দিয়েছে ফর লুপ দিয়ে, হোয়াইল লুপে কনভার্ট করতে বলছে, দেখা মাত্র হাততালি। কিওয়ার্ড কি? প্রোগ্রামিং এর, সি প্রোগ্রামিং এ কিছু ওয়ার্ড আছে যেগুলো ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যায় না, তাদেরকে কিওয়ার্ড বলে। 32টা আছে এরকম। এটা ব্যাখ্যা করতে বলছে, খুব সুন্দর করে ব্যাখ্যা করবা। তারা যদিও ভুল করছে যে এই জায়গাতে একটা বাক্য ইনপুট নেবে, তুমি বলবা যে একটা ফাংশনকে এই জায়গাতে স্ক্যানএফ ফাংশনকে কল করা হয়েছে, প্রথমে ব্যাখ্যা করবা। তারপর ব্যাখ্যা করবা যে একটা ফাংশনকে কল করার বেসিক স্ট্রাকচারটা হচ্ছে ফাংশনের নাম, ফার্স্ট ব্র্যাকেট, মানে আমি তোমাকে যেমনে বুঝাইছি তুমি টিচার কেমনে বুঝাবা। এখন এই স্ক্যানএফ ফাংশনটা দুইটা ইনপুট নেয়, একটা নেয় হচ্ছে বাক্য, আর একটা নেয় হচ্ছে ঠিকানা। সো এই জায়গাতে আমাদের একটা স্পেসিফায়ারের বাক্য ইনপুট দিতে হয় %d, এবং একটা ঠিকানা দিতে হয় ভেরিয়েবলের অ্যাড্রেস। এখানে এই যে এন্ড সিম্বল, এটা এ ভেরিয়েবলের অ্যাড্রেস মিন করতেছে। বলো পারবা কিনা ভাই ব্রাদার? পারবা না সবাই? তারপর উদ্দীপকের যে লুপ ব্যবহার করা হয়েছে তার গঠন ব্যাখ্যা করো। এখানে ফর লুপের গঠন ব্যাখ্যা করতে বলছে। সো এটা আসলে তোমার কিছুই না, এটা ফ্লো চার্টও না, অ্যালগরিদম না, কিছু না। তোমার একটা ফর লুপের স্ট্রাকচার কেমন এই জিনিসটা ব্যাখ্যা করতে বলছে। একটা ফর লুপ কিভাবে কাজ করে, তোমাকে যেমন বুঝাইছি যে 4জন মানুষ কাজ করে একটা লুপে, তুমি একটা ফর লুপ কিভাবে কাজ করে এই জিনিসটা ব্যাখ্যা করবা, যে একটা লুপ আসলে কিভাবে ঘুরে। এখানে ইনিশিয়ালাইজেশন, তাই না? তারপরে কি থাকে? কন্ডিশন। তারপরে কি থাকে বলতো? মানটা আপডেট বা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, যেটাই বলো না কেন, মানটা আপডেট হয় এই জায়গাতে। তারপর তোমার কাজটা হয় এই জায়গাতে, যেই কাজটা তুমি করবা। ওকে, সো এই জিনিসটা ব্যাখ্যা করবে যে একটা লুপ আসলে ঘুরে কেমনে, কেমনে ঘুরে এই জিনিসটা তুমি জানো অলরেডি। কেমনে ঘুরে এই জিনিসটা তুমি অলরেডি জানো, যে স্টার্টিং হয়, তারপরে এসে কন্ডিশন চেক করে, যদি কন্ডিশনটা সত্য হয়ে যায় এই জায়গাতে কাজ করে, মানটা আপডেট হয়। কন্ডিশনটা চেক করে মানটা আপডেট হয়, মানে কাজটা করে আবার মানটা আপডেট হয়। ইজি। তাহলে বলো যশোর বোর্ড 2024 10 মার্কস পাইছো কিনা? যশোর বোর্ড 2024 10 মার্কস পাইছো কিনা? কুমিল্লা বোর্ড 2024 দেখা মাত্র হাততালি, লিপ ইয়ারের প্রোগ্রাম চলে আসছে।
তার মানে কিউ এর মান গ্রহণ এটা যদি হয় তাহলে অধিবর্ষ বা লিপ ইয়ার, এবং অথবা এটাও যদি হয় তাহলেও লিপ ইয়ার। তার মানে আমরা জানি এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা হইলে লিপ ইয়ার। কিওয়ার্ড কি? একই প্রশ্ন বারবার আসতেছে, কেস সেনসিটিভ ভাষা অলরেডি ব্যাখ্যা করে ফেলছি। উদ্দীপকের ভাষার অ্যালগরিদম লিখতে বলছে, সরি সি প্রোগ্রামটা লিখতে বলছে, তাহলে বলো অধিবর্ষ নির্ণয়ের লিপ ইয়ার নির্ণয়ের সি প্রোগ্রাম ইজি নাকি কঠিন? ইজি। আর এটার অ্যালগরিদম লিখতে বলছে, এটার অ্যালগরিদম লিখতে বলছে। দেখো হ্যাঁ, আচ্ছা অ্যালগরিদম লিখতে বলবে কেন, এটাই তো বলতেছি যে অ্যালগরিদম তো দেওয়াই আছে, ফ্লো চার্ট লিখতে বলছে। বুঝতে পারছো? এখন বিভিন্ন টেস্ট পেপারে বা বোর্ড বইয়ে বা যেখানেই দেখো না কেন ইফেলস এর ফ্লো চার্ট গুলা এরকম ভাবে আঁকে, ছাতার মতো। কিরকম? গাছের শিকড়ের মতো, যে এখানে লেখে যে এটা যে y% 400 ইকুয়াল 0, তারপর এই পাশে একটা ছাতা বের করে, এখানে একটা, এখানে আরেকটা দেয়। বইয়ের প্রশ্নগুলা যদি তুমি দেখো, মানে প্রশ্নের সলিউশন গুলা বিভিন্ন টেস্ট পেপারে বা বিভিন্ন বইয়ে এরকম ভাবেই করছে। খাতায় কি লুপের স্ট্রাকচার লিখতে হবে ইংরেজি দিয়ে? হ্যাঁ লিখতে হবে। কিওয়ার্ডটা আরেকবার বলুন স্যার। কিওয়ার্ডটা কি ভুলে গেছো? ওই যে 32টা ওয়ার্ড ছিল যেগুলা স্পেশাল ভিআইপি ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারি না, ওইগুলাকে বলা কিওয়ার্ড। তার মানে সি ভাষায় বিশেষ কিছু শব্দ আছে যাদেরকে আমরা ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারি না, তাদেরকে বলা হয় কি? কিওয়ার্ড। যাদেরকে ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারি না তারাই কিওয়ার্ড। সো আমাদের বইগুলাতে দেখবা যে এইরকম ভাবে ইফেলস এর সমাধান করা, মানে ইফেলস এর ফ্লো চার্ট দেয়া, বুঝছো? এরকম ভাবে আমার কাছে মনে হয় এরকম ভাবে করলে স্টুডেন্টদের জন্য এটা বোঝাও কঠিন, পরীক্ষা হলে মনে রাখাও কঠিন। সো ইফ এলস যে লেডার, মানে ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ, এই যে লেডারটা আছে, এগুলার ফ্লো চার্ট কখনো এমনি আঁকবা না, এগুলার ফ্লো চার্ট কখনো এমনি আঁকবা না, এগুলো একটা লম্বা ভাবে আঁকবা। আমি তোমাদের বুঝাচ্ছি, এই যে এই অ্যালগরিদমটার জন্যই বুঝাচ্ছি, লিপ ইয়ারেরটার জন্য। তুমি জানো কখন কখন লিপ ইয়ার? যখন 400 দ্বারা ভাগ যায়, অথবা যখন যখন এটা শতাব্দী হয় না এবং 4 দ্বারা ভাগ যায় তখনও লিপ ইয়ার। তাহলে এখানে প্রোগ্রামটা শুরু, আমি কিন্তু রাফলি আঁকতেছি। কি আবার বললো না পরীক্ষালে ভাই হাতে এমনি এঁকে ফেলবো, আমি রাফলি আঁকতেছি। কিউ এর মান গ্রহণ, ওকে, জাস্ট এইটারই আমি ফ্লো চার্ট এঁকে দিচ্ছি। কিউ এর মান গ্রহণ, মান গ্রহণ, তারপর কি এটা চেক করতে হবে 400 দ্বারা নিচে ভাগ যায় কিনা, গেলে কি, গেলে হচ্ছে লিপ ইয়ার। এটা তুমিও জানো আমিও জানি, তাই না? তার মানে ওয়াই, ওয়াই না তো এখানে কিউ, তারা ভুল করছে, এখানে লিখছে কিউ, এখানে লিখছে ওয়াই। মানে কি বলবো, বলার ভাষা নেই। হয়তো বোর্ডেও ভুল করছে, হয়তো বোর্ডেও ভুল করছে। ওইটা এটা ওয়াই হইলে ওইটা ওয়াই, এটা ওয়াই হইলে ওইটা ওয়াই। তোমাকে চেক করতে হবে এই ওয়াইটা 400 দ্বারা ভাগ যায় কিনা। সবসময় চেষ্টা করবা যেখানে অনেকগুলো ইফেলস আছে, কথাটা মনোযোগ দিয়ে কানের মধ্যে ঢোকাও, যেখানে অনেকগুলো ইফেলস আছে তুমি ইয়েসটা ডান দিয়ে বের করবা, নোটা নিচ দিয়ে বের করবা। তার মানে এই দিক দিয়ে বের করবা ইয়েস, মানে কাজটা যদি হয়, যদি সত্য হয় তাহলে এটা হবে, মিথ্যা হলে পরেরটা চেক হবে। আমরা কাইন্ড অফ এই যে ইফ এলস লেডার করতেছি, যে সত্য হলে এইটুকু হবে, মিথ্যা হলে এলস ইফ, নিচে যায় এইটুকু চেক করো, নিচে যায় এইটুকু চেক করো, এইটুকু সত্য হলে এই কাজ করো, এটা না হলে আরো নিচে যাও। সো এলস ইফ লেডার গুলা যেগুলো আছে সবগুলা এরকম ভাবে লিখবা, যে সত্য হলে ডান পাশে, মিথ্যা হলে নিচে, মিথ্যা হলে নিচে এসে আবার চেক করো, মিথ্যা হলে নিচে এসে আবার চেক করো। কি চেক করবা? ওই যে এই কন্ডিশনটা চেক করবা, যে ওয়াই, এখানে কন্ডিশনও ভুল লেখছে, কন্ডিশন কি এটা ছিল? এটা ছিল না, কন্ডিশন ছিল 100 দ্বারা নিঃশেষে ভাগ যায় না, তার মানে 100 দ্বারা ভাগশেষ নট ইকুয়ালস টু 0। তাহলে তুমিও এখানে লিখবা যে 100 দ্বারা ভাগশেষ নট ইকুয়ালস টু 0 এন্ড 4 দ্বারা ভাগশেষ ইকুয়াল 0। এইটাও যদি ইয়েস হয় তাইলেও লিপ ইয়ার, এইটা নো হইলে নট লিপ ইয়ার। তাইলে এই দুই কেসে যদি নো নো আসে তাইলে এটা কি বলতো, এখানে ছাপাবা নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। আর এইটা যদি হয় তাহলে তুমি ছাপায় দিবা লিপ ইয়ার, লিপ ইয়ার। এইটা যদি হয় তাহলেও তুমি ছাপায় দিবা লিপ ইয়ার, বুঝছো? লিপ ইয়ার। অবশ্যই ছাপানোর গুলো একটু সামান্তরিকের মধ্যে লিখতে হয়, তাই না? তারপর প্রোগ্রামটা তো শেষ করতে হবে, যে আইনা জোড়া দাও, জোড়া দাও, জোড়া দাও, আইনা মিলাও, জোড়া দাও, জোড়া দাও, জোড়া দিয়ে শেষ করো। এরকম ভাবে কিন্তু সহজ, এই জিনিসটা দেখতে সহজ। এটা হইছে লিপ ইয়ার চাপাই দিছো, এইটা হইছে লিপ ইয়ার চাপাই দিছো, একটাও হয় নাই নট লিপ ইয়ার চাপাইছো। কিন্তু এটার বইয়ের সলভ গুলাতে দেখবা মাকড়সার জালের মতো বানায় রাখছে, দেখতেই ভয়ঙ্কর লাগে। সো এটা কি দেখতে ভয়ঙ্কর লাগতেছে, এটা সুন্দর করে আঁকতে পারবা না? আমি কিন্তু সুন্দর করে আঁকাচ্ছি না,
কোনো কিছু রুলও মেনটেন করতেছি না। আমার কথা হচ্ছে যত কম সময়ে বেশি সংখ্যক সৃজনশীল করে দেওয়া তোমাদের যায়, কারণ একটা সৃজনশীল প্রপারলি করতে গেলে আমার হয়তো 20 মিনিট টাইম লাগবে। 20 মিনিট টাইম ধরে একটা সৃজনশীল সুন্দর করে করায় যাচ্ছে, এই 20 মিনিটে যদি 4টা সৃজনশীল বান্দর করে করায় দিই, ওটা বেটার তোমার জন্য। বলো বুঝতে পারছো কিনা সবাই? কারণ সাজানো গোছানো সুন্দর হাতে করে আঁকা পারা যাবে, একটু অন্যভাবে করলেও করতে পারবা, বাট এটা সবচেয়ে সহজ, এটা সবচেয়ে সহজ। বলো পারবা কিনা সবাই? পারবা এভরিওয়ান? পারবা? তারপর এটা কুমিল্লা বোর্ড 24, আচ্ছা এটা সেমটা 2বার আসছে তাই না? সেমটা 2বার আসছে। তারপর এটা ডিবাগিং কি অলরেডি ব্যাখ্যা একবার করছি। ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি এক নয়, ব্যাখ্যা করো। ভোলাটাইল মেমোরি কি? যারা ভুলে যায়, কম্পিউটার অফ করে অন করলে তার মানটা মুছে যায়, তাদেরকে ভোলাটাইল মেমোরি বলে। আর যাদের মান মুছে না তারা নন ভোলাটাইল। ফলাফল নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র, এটার জন্য ফ্লো চার্ট, সি ভাষার প্রোগ্রাম ভাই করে দিব না। সেলসিয়াস কে ফারেনহাইট, বাচ্চাদের জিনিস। কিওয়ার্ড কি? কেস সেন্সিটিভ। অ্যালগরিদম লেখো, পারবা, বাচ্চাদের জিনিস। সি ভাষায় একটা প্রোগ্রাম লেখো, এটাও বাচ্চাদের জিনিস। বরিশাল বোর্ড 2024। এটা দেখো বরিশাল বোর্ড 2024, এখানে এটা টেবিল দেখে তুমি তো ভয় পাওয়া যেতে পারো, বাট ভয় পাওয়ার কিছু নাই। এখানে জাস্ট তোমাকে কন্ডিশন দিয়ে দিছে। ওই যে তুমি পড়ছো না, তুমি এ প্লাসের প্রোগ্রামটা পড়ছিলা না, যে 80-র উপরে পাইলে বা 100 থেকে 80 পাইলে এ প্লাস, তাই না? ওটা আর এটা তো একই, এইটা তো একই, যে তোমার 70 থেকে 80 হইলে এ, 70 থেকে 79, 79, 79 কেমনে লেখে, 70 থেকে 79 হইলে এ, তারপর তোমার 60 থেকে 69 হইলে এ মাইনাস। সো এটা যেরকম, এটাও জাস্ট একই রকম, তোমাকে জাস্ট একটা কন্ডিশন দিয়েছে যে 0 থেকে 50 হলে এ, 51 থেকে 100 হলে বি, 101 থেকে 200 হলে সি। বুঝছো? যশোর বোর্ডের 24-এর ঘ নাম্বার বুঝিয়ে দিন। আচ্ছা আসবে, সমস্যা নেই। বলো পারছো কিনা সবাই? ইজি এটা। এটার জন্য অ্যালগরিদম আমি জাস্ট সি প্রোগ্রামটা লিখি, দেখো তুমি কি লিখবা, যে ইফ তোমার যে নাম্বারটা আছে সেটা যদি 50-এর নিচে হয়, তাহলে তুমি কি প্রিন্ট করবা বলো তো ভাই ব্রাদার? তুমি প্রিন্ট করবা এ। এলস ইফ যদি ওইটা না হয়, যদি ওইটা না হয়, যদি ওইটা না হয়, তখন তুমি চেক করবা যে তোমার যে নাম্বারটা, তোমার যে নাম্বারটা সেটা 100-র ছোট কিনা। যদি এইটা হয়, ছোট অথবা সমান, কারণ এখানে 100 হইলেও এটা বি, এখানে ছোট অথবা সমান কারণ 50 হইলেও এটা এ, তাহলে এই জিনিসটা হইলে কি, এই জিনিসটা হলে তুমি প্রিন্ট করবা বি। আর দুইটার একটাও না হইলে তুমি সি প্রিন্ট করে দিবা। জাস্ট এলস ইফ এর প্রবলেম। বলো বুঝছো নাকি করে দিতে হবে? জাস্ট তোমার এ প্লাস এ মাইনাস ওই প্রবলেমটাই না তোমাদের যেটা করিয়ে দিয়েছিলাম, ঠিক ওই রকম প্রবলেমটা। দেখো এখানে কি চেক হবে, যে মনে করো একটা নাম্বার আসলো 40, তাহলে তো এটা এখানেই ট্রু হয়ে যাবে, এ প্রিন্ট হয়ে যাবে, বাকিগুলো চেকই হবে না, কারণ এলস ইফ কানেক্টিং ইফ দিছো তুমি। এখানে মনে করো আসলো 51, তাহলে প্রথমটা ফলস হয়ে যাবে, তার মানে এইটা চেক করবে, এইটা তখন ট্রু হয়ে যাবে, এইটা তখন ট্রু হয়ে যাবে, যখন ট্রু হয়ে যাবে বি প্রিন্ট করবা। পারছো? ঠিক আছে। গেট সিএইচ ফাংশনের কাজ কি? 2 আর 3 নং সৃজনশীলে মেবি কোথায় তোমাদের বলবো, এগুলা ওয়েট করো। তার মানে এই সহজ জিনিসগুলো পারবা। এখন আমি তোমাদের যেই জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে তোমরা যেই জিনিসগুলো জানো না। এখন কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু জিনিস আছে। আচ্ছা এই জায়গাতে রিটার্ন জিরো এই লেখাটা তোমাদের একটু বলি। তোমরা মেইন ফাংশনের শেষে একটা জিনিস দেখছো, রিটার্ন জিরো, এই কথাটার মানে কি? এই রিটার্ন জিরো এই কথাটার মানে কি? তোমরা তোমাদের ফাংশনের ক্লাসে পড়াইছিলাম যে ফাংশন একটা কিছু রিটার্ন দেয়, একটা ভ্যালু রিটার্ন দেয়, একটা ভ্যালু কি দেয়, একটা ভ্যালু রিটার্ন দেয়। সো ফাংশন যেহেতু একটা ভ্যালু রিটার্ন দেয়, এখন মেইন ফাংশন তাহলে কি রিটার্ন দিবে? দেখতেই পাচ্ছ মেইন ফাংশন একটা ইন্টিজার রিটার্ন দিবে। সো রিটার্ন জিরো করলে আসলে আমাদের কম্পাইলার বা কম্পিউটার বুঝে যে আমার এই পুরো প্রোগ্রামটা সবটা এক্সিকিউট শেষ হয়েছে, সবটার এক্সিকিউশন শেষ হয়েছে। এটাই আসলে বোঝায় যে সে যখন রিটার্ন জিরো মানে এই মেইন ফাংশনটা রিটার্ন জিরো দেয়, তার মানে বোঝা যায় মেইন ফাংশনের পুরোটার এক্সিকিউশনটা শেষ, মানে পুরো প্রোগ্রামটার প্রসেস শেষ। ঠিক আছে? তার মানে তুমি এক কথায় লিখবা যে রিটার্ন জিরো বলতে বোঝায় যে পুরো প্রোগ্রামটা এক্সিকিউশন হওয়া শেষ। সো এটা বোঝানোর জন্য তোমার লাস্টে রিটার্ন জিরো লেখা হয়। মেইন ফাংশন যখন সবটা কাজ শেষ হয়ে যায় তখন সে জিরো রিটার্ন করবে। দেখো একটা ফাংশন কি রিটার্ন করে, তুমি একটা সাম ফাংশন বানাইছিলা, মনে আছে? সাম ফাংশন বানাইছিলা যেটা লাস্টে তোমার হচ্ছে দুইটার সঙ্গে যোগফল রিটার্ন করতো, এ প্লাস বি। তার মানে ওইটা পুরাটা শেষ হইলে, পুরা ফাংশনের কাজ শেষ হইলে সে এই জিনিসটা রিটার্ন করতো। তার মানে রিটার্ন জিরো করলে বোঝায় সে এই জায়গাতে পুরোটার কাজ শেষ হলে সে রিটার্ন করে। বুঝতে পারছো? ক্লিয়ার বলো তো সবাই? তার মানে 2024-এ সবগুলাই পারতেছো। যশোর বোর্ড এটা কোথায় ছিল? যশোর বোর্ডের কোনটা? যশোর বোর্ডের ঘটা এটা বলো তো, এটা
এটার বলছো? আচ্ছা ঠিক আছে, এখানে বলছে এই ডেটাগুলো অ্যারেতে নিয়ে তাদের যোগফল নির্ণয় করতে, এই ডাটাগুলো অ্যারেতে নিয়ে। আচ্ছা এই প্রোগ্রামটা আমি বুঝাই দিই, ঠিক আছে? সো এখানে তোমার 2 নাম্বারটার ফ্লোচার্ট লিখতে বলছে প্রথমে। সো 2 নাম্বারটার ফ্লোচার্ট মনে করো আমি লিখে দিচ্ছি একদম শর্টকাটে, একদম শর্টকাটে মনে করো এখানে লিখে দিচ্ছি। জাস্ট প্রথমে স্টার্ট, তারপর কি করছো, এবিসি এর মান গ্রহণ করছো, এবিসি এর মান গ্রহণ করছো, তার মানে ইনপুট এবিসি। তারপর কি করছো, তুমি ম্যাক্স একটা ভেরিয়েবল সমান সমান এ ধরে নিছো, তাই না? বলো তো, যেমনে দেখাচ্ছে জাস্ট দেখে দেখে লিখবা। তারপর একটা কন্ডিশন, কি কন্ডিশন, যে তোমার এই জিনিসটা ম্যাক্সটা ম্যাক্সটা বি থেকে ছোট কিনা। যদি এটা সত্য হয়, এটা যদি সত্য হয়, ইয়েস হয়ে যায়, তাহলে তুমি কি করছো, তাহলে তুমি ম্যাক্সের মধ্যে এ লিখে দিছো, ম্যাক্স ইকুয়ালস টু এ লিখে দিছো, তাই না? আর যদি এটা মিথ্যা হয়, যদি এটা মিথ্যা হয়, তখন তুমি এসে আবার এটা চেক করছো, অনেকটা ইফ এলস এর মতো, মানে এলস ইফ এর মতো, যে ম্যাক্স লেস দেন সি কিনা। এইটাও যদি সত্য হয়, তখন তুমি এই ম্যাক্সের ভিতর বি রেখে দিছো, সরি সি রেখে দিছো, ম্যাক্সের ভিতর কি রাখছো, সি রেখে দিছো। তারপর এই দুইটার মধ্যে একটাও যদি সত্য না হয়, তখন তুমি জাস্ট ম্যাক্সটা প্রিন্ট করে দিছো, ম্যাক্সটা প্রিন্ট করে দিছো, প্রিন্ট ম্যাক্স। প্রোগ্রামটা শেষ। কানেক্ট করবা, এটা এদিক দিয়ে না কানেক্ট করবা, এটাও এদিক দিয়ে না কানেক্ট করবা, প্রোগ্রামটা শেষ। বুঝতে পারছো? অনেকটা ইফ এলস ইফ এর মতো না? ফ্লোচার্টটা বুঝছো কিনা? ফ্লোচার্টটা বুঝছো? যশোর বোর্ডে বরাবরই একটু কঠিন প্রশ্ন করে। এটা তো ম্যাক্সিমাম 3টা নাম্বারের ম্যাক্সিমাম নাম্বার বের করার প্রোগ্রাম, হ্যাঁ, বাট এখানের অ্যালগোরিদমটা কিন্তু ডিফারেন্ট। নাইম, 3টা সংখ্যার ম্যাক্সিমাম বের করার প্রোগ্রাম, বাট এটার অ্যালগোরিদমটা কিন্তু ডিফারেন্ট। আমাদের 3টা সংখ্যা থেকে ম্যাক্সিমাম নাম্বার করার যে অ্যালগোরিদম পড়ছি সেটা না, এখানে অ্যালগোরিদম আরেকটা। এখানে প্রথমে ধরে নিচ্ছে যে এ ভেরিয়েবলটাই আমার ম্যাক্সিমাম ভ্যালু, তারপর জাস্ট বাকি দুটোর সাথে চেক করছে যে যদি বিটা এখন এই ম্যাক্স থেকে বড় হয়েছে, তার মানে এ আমাদের ধরাটা ভুল ছিল, বিটা এখন ম্যাক্সিমাম ভ্যালু, তখন এই ভেরিয়েবলটার মধ্যে বি রেখে দেয়। সো এটা একটু ডিফারেন্ট অ্যালগোরিদম। সো এই অ্যালগোরিদমটা তোমার লাগবে না। এইটার ফ্লোচার্টটা তুমি বুঝছো কিনা আমাকে বলো সবাই, এটার ফ্লোচার্টটা আঁকা বুঝছো? অনেকটা ইফ এলসিফ এর মতোই না? ইফ এলসিফ এর মতোই না যেটা আমরা করছিলাম? ইফ এলসিফ এর মতোই না ভাই ব্রাদার? বলো, ইফ এলসিফ এর মতোই না? ইফ এলসিফ এর মতোই না? ঠিক আছে, যে এইটা হইলে তুমি এটা করো, এইটা হইলে তুমি এটা করো, একটাও না হইলে তুমি এটা প্রিন্ট করে দাও, খুবই ইজি। এখন আসো পরেরটায়, যে একটা অ্যারেতে নিয়ে যোগফল নির্ণয় করা। এটাও তোমাদের অলরেডি পড়াইছি, মানে পড়াই নাই যে এরকম না তো। তোমাদের কত নাম্বার ক্লাসে পড়াইছি তোমরা আমাকে বলো তো, কত নাম্বার ক্লাসে পড়াইছি? তোমাদের পড়াইছি হলো 10 নাম্বার ক্লাসে, যে ইন্ট মেইন ফাংশনের ভিতর একটা অ্যারে বানাইতে হবে তোমাকে, একটা অ্যারে বানাইতে হবে। তার মানে ইন্ট অ্যারের নাম কি দিবা, অ্যারের নাম মনে করো এ আর দিলা। এখন অ্যারের মধ্যে তুমি কয়টা ভ্যালু রাখবা, 6টা ভ্যালু রাখবা, 6টা ভ্যালু রাখবা, তার মানে অ্যারের মধ্যে 6 ভ্যালু রাখবা। ওই 6টা ভ্যালু কি কি? 7 10 45 20 51 23। এখন তোমাকে বলছে এই সবগুলার যোগফল বের করতে হবে। সো যোগফল রাখার জন্য তোমার একটা ভেরিয়েবল লাগবে, বলো ইয়েস অর নো? ইয়েস। সো সাম একটা ভেরিয়েবল নিলাম যেখানে আমি যোগফলটা রাখবো, আগের মতো নিয়ম, আগের মতো নিয়ম। এখন যোগফলটা যেহেতু একটা অনেকগুলা সংখ্যা, তার মানে একটা লুপ দিয়ে আমাকে যোগফলটা নির্ণয় করতে হবে। সো আমি একটা লুপ ঘোরানোর জন্য একটা ভেরিয়েবল নিলাম আই, যেটা 0 থেকে স্টার্ট হবে এবং শেষ হবে কততে? 5-এ, মানে 6 থেকে 1 কমে শেষ হবে। কারণটা কি? কারণ এই আই দিয়ে আমি আসলে এই অ্যারের ইন্ডেক্স গুলাকে, মানে এই অ্যারের প্রত্যেকটা ঘরকে আমি আসলে অ্যাক্সেস করব। এটা 0 নাম্বার ঘর, এটা 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার করে আছে। সো এই ঘরগুলোকে আমি অ্যাক্সেস করব। সো আমি প্রতিবার সামের সাথে কি যোগ করব? সামের সাথে প্রতিবার যোগ করব সাম প্লাস অ্যারের আইতম ঘরে যেই সংখ্যাটা আছে। এখানে কিন্তু আই যোগ করতেছেন, এর আইতম ঘরে যে সংখ্যাটা আছে। তার মানে প্রথমবার এই 7 এসে যোগ হচ্ছে, পরের বার 10 এসে যোগ হচ্ছে, পরের বার 45 এসে যোগ হচ্ছে। তার মানে দিন শেষে সামের মধ্যে কি যোগফলটা থাকবে না, আমি সামের ভ্যালুটা প্রিন্ট করে দেব। বুঝছো? সামের ভ্যালুটা প্রিন্ট করে দেব। বুঝছো কিনা সবাই বলো? বুঝতে পারছো? এটা 10 নাম্বার ক্লাসের পড়া। 10 নাম্বার ক্লাসটা করলে তুমি অ্যারে জিনিসটা বুঝবা, কারণ অ্যারে জিনিসটা 10 নাম্বার ক্লাসে শিখেছি। তাবাসসুম বুঝতে পারছো? তাবাসসুম বুঝতে পারছো? ঠিক আছে। সো খুব সহজ। এখন যশোর বোর্ডে সাধারণত মাঝে মধ্যে একটু কঠিন প্রশ্ন দিয়ে দেয়। হ্যাঁ, আগেরটা এ ম্যাক্স বি হবে না? এ ম্যাক্স বি বুঝি নাই, কি বুঝাতে চাচ্ছ জাহান, আরেকবার বলবা?
সো মাঝে মধ্যে যেটা দেখা যায় যে যশোর বোর্ডে তারা একটু বিটলামি করে, যশোর বোর্ডের আইসিটি প্রশ্ন বরাবরই একটু কঠিন হয়, ঠিক আছে, বরাবরই একটু কঠিন হয়, বাট একটু বিটলামি করলেও আমরা যা যা পড়ছি তুমি যদি কনসেপ্টগুলোকে সুন্দর করে কাজে লাগাইতে পারো, মোর দেন এনাফ, ঠিক আছে। ম্যাক্স ইকুয়ালস টু বি হবে, ম্যাক্স ইকুয়ালস টু বি হবে। হ্যাঁ, আমরা ভুল করছি তাহলে লিখতে, যে এখানে ম্যাক্স ইকুয়ালস টু বি লিখতে হবে, তাই না? এবং এগুলো কিন্তু আয়তক্ষেত্র। মাঝে মধ্যে যশোর বোর্ডে একটু কঠিন করে, বাট তাই বলে যে না পারার মতো ব্যাপারটা এরকম না। এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ডে 2টা প্রশ্ন আসছে, খেয়াল করে দেখো। একাদশ শ্রেণীর সি ভাষায় একটা প্রোগ্রাম তৈরি করলো, ইনপুট নিল যা 5 দ্বারা বিভাজ্য হলে ফ্লাওয়ার, 7 দ্বারা বিভাজ্য হলে রিভার, 5 আর 7 2টা দ্বারা বিভাজ্য হলে গুড, একটা দ্বারা বিভাজন হলে ট্রাই অ্যাগেন প্রদর্শন করে। তাহলে প্রশ্নটা কি খুব কঠিন? এখানে জাস্ট এলস ইফ আর ইফ এলস ইফ এর জিনিস না, ইফ এলস ইফ এর জিনিস না। তুমি ভাই, তুমি তো এটা মনে মনে দেখা যাচ্ছে যে ইফ, দেখো ইফ আমার যে নাম্বারটা আছে এটা যদি 2টা দিয়েই ভাগ যায়, দেখো 2টা দিয়েই ভাগ যায়, যে এন এটা 5 দিয়েও ভাগ যাচ্ছে, 5 দিয়েও ভাগ যাচ্ছে, এবং এনটা 7 দিয়েও ভাগ যাচ্ছে, n% 7 = 0। যদি এটা হয় তাহলে আমি কি প্রিন্ট করব? আমি প্রিন্ট করব হচ্ছে রিভার, না গুড। এখন এইটা যদি হয়ে যায় তাহলে আমার নিচের গুলা চেক করারই দরকারই নেই, বাকিগুলা জীবনেও প্রিন্ট হবে না, তাই না? আমাদের কিন্তু এইটা হইলে এইটা প্রিন্ট হবে বলছে। এখন এইটা যদি না হয় তখন আমি এসে কি চেক করব? এলস ইফ, অথবা যদি শুধুমাত্র 5 দ্বারা বিভাজ্য হয় তাইলে আমি কি প্রিন্ট করব বলো তো? তাইলে আমি প্রিন্ট করব ফ্লাওয়ার। এলস ইফ এটাও যদি না হয়, এলস ইফ এটাও যদি না হয়, এটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাইলে আমি কি প্রিন্ট করব? তাইলে আমি প্রিন্ট করব হচ্ছে রিভার, রিভার। আর এলস যদি একটাও না হয়, তার মানে কোনোটা দিয়ে বিভাজ্য যায় না, তাইলে আমি প্রিন্ট করব হচ্ছে ট্রাই অ্যাগেইন। বলো প্রোগ্রামটা কি খুব কঠিন? খুব সহজ না? খুব সহজ না? একদম ইজি, একদম ইজি। তার মানে এই জাস্ট ইফ এলস লেডার। এখন এটার ফ্লো প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট এটাও তো বাচ্চাদের, ইফ এলস এর ফ্লো চার্ট তোমাদের পড়াইছি, তার মানে এটার প্রবাহ চিত্রটাও তো বাচ্চাদের, এটার প্রবাহ চিত্রটাও তো বাচ্চাদের। দেখো তুমি জাস্ট কি করতেছো, তুমি করতেছো হলো একটা এন এর ভ্যালু নিয়ে আসতেছো, তাই না? এন এর ভ্যালু নিয়ে আসতেছো, প্রথমবার কি চেক করবা? প্রথমবার চেক করবা যে তোমার এই কন্ডিশনটা সত্য কিনা, এই যে এই কন্ডিশনটা সত্য কিনা। যদি সত্য হয়, ইয়েস, তুমি প্রিন্ট করবা গুড। এটা যদি মিথ্যা হয়ে যায় তুমি তারপর এটা চেক করবা যে 5 দ্বারা ভাগ যায় কিনা, যে n% 5 = 0 কিনা। এটাও যদি ইয়েস হয়ে যায় তুমি প্রিন্ট করবা ফ্লাওয়ার। এটা যদি নো হয়ে যায় তোমার আইসা নিচেরটা আবার চেক করতে হবে, তোমার আইসা নিচেরটা আবার চেক করতে হবে যে n%7 = 0 কিনা। এটাও যদি ইয়েস হয়ে যায় তুমি প্রিন্ট করবা রিভার। নো, নো মানে তুমি কি প্রিন্ট করে দিবা? তুমি প্রিন্ট করে দিবা হচ্ছে, তুমি প্রিন্ট করে দিবা হচ্ছে ট্রাই অ্যাগেইন, ট্রাই অ্যাগেইন। আমার লেখা কিন্তু দুনিয়ার বাজে হচ্ছে, কারণ আমি লেখা নিয়ে কনসার্ন না, আমি তোমাদের প্রোগ্রামটা বোঝানো নিয়ে কঠিন কনসার্ন। তোমরা বুঝলে হইলো কথা, তোমরা বুঝলে হইলো কথা, আমি নোট করাচ্ছি না। প্রোগ্রামটা শেষ, তুমি এন্ড করে দাও। বুঝতে পারছো কিনা সবাই? খুবই ইজি কিনা প্রোগ্রামটা? খুবই ইজি কিনা আমাকে বলো সবাই, সবাই বলো খুবই ইজি কিনা? খুবই ইজি, একদম ইজি না? খুবই ইজি না বলো তো? খুবই ইজি, খুবই ইজি, ঠিক আছে, খুব ইজি। জয়া বলছে আমি ভালো করে লিখলেও এরকম লেখা হয়। আচ্ছা আমার একটা কল রিসিভ করতে হবে, কারণ যে তোমাদের টি শার্টগুলো মেগা এক্সামের টি শার্টগুলো নিতে আসছে, আমি একটু দিয়ে যাই, তোমাদের কাছে চলে যাবে আর কি, ঠিক আছে? সো 1 মিনিট একটু বিরতি নিচ্ছি, 1 মিনিট পরে আসতেছি। জি হ্যালো, আসছেন? জি আসছেন। 19টা টি শার্ট। জি হ্যাঁ, ছোট ছোট আমার কাছে ব্যাগ আছে, সমস্যা নেই। ঠিক আছে, একটু আসেন কষ্ট করে। ঠিক আছে, মেগা এক্সামে যারা হচ্ছে টপ 20 তাদেরকে টি শার্ট দেওয়া হয় আমাদের সব সময়। সো চ্যাপ্টার 3 এর যে মেগা এক্সামটা হয়েছিল সেই মেগা এক্সামের
ডিকোডারের অফিসিয়াল যে জার্সি, সেই জার্সিটা তোমাদের কাছে পাঠানো হবে। সো এই জার্সিটা আসলে অনেক দিন থেকেই চেষ্টা করতেছি পাঠানোর, বাট ওরা হচ্ছে স্ট্রিট ফাস্ট থেকে রাইডার দেয় না, মানে যারা সে পিক আপ করে নিয়ে যায় ওদেরকে পাঠাচ্ছে না। এই জন্য তোমাদের টি শার্টগুলো এখানে পড়ে আছে বাট যাচ্ছে না। সো আজকে হচ্ছে বিকাল 3টা থেকে ভাই 5টা কল দিছে ওদেরকে অফিসে। সো 5টা কল দিয়ে এখন লোক আসতেছে অ্যাটলিস্ট শেষ পর্যন্ত, বুঝছো? ওকে, সো বলো, আমরা 2024 সালে সবগুলা সলভ করছি। কোনো বোর্ড কি পাইছো? কোনো বোর্ড কি পাইছো যে তুমি পারবা না প্রশ্ন? যদি তুমি একটা প্রশ্ন খুঁজে বের করতে পারো যেটা তুমি পারবা না, তাইলে আমি আমার নাম পাল্টা দিব। নাম পাল্টায় তুমি যেটা বলবা সেটা করব, ঠিক আছে? তুমি যেটা বলবা সেই নাম দিব আমি। একটা প্রশ্ন পাইছো যেটা পারবা না? পাইছো? 2024 সালে আসা প্রশ্ন পাইছো একটাও যেটা না পারার মতো প্রশ্ন পাইছো? ইয়েস অর নো? এখন চ্যাপ্টার 4 এর মেগা এক্সাম, চ্যাপ্টার 4 এর মেগা এক্সামেও 20 জন টি শার্ট পাবা, ঠিক আছে? তার মানে 2024 সালে কোনো প্রশ্ন পাও নাই। এখন কথা হচ্ছে 2023-এও এই সিমিলার প্রশ্নই আসছে। দেখো ভাই ব্রাদার, 2023-এও একই প্রশ্ন, 2023-এও একই প্রশ্ন। রাজশাহী বোর্ড আইসিটি স্যার প্রোগ্রামিং ভাষা অধ্যায়ে ক্লাস নিতে যে স্মার্ট শব্দটি অসংখ্যবার প্রদর্শনের জন্য একটা প্রোগ্রাম লিখলেন। তার মানে একটা লুপ দিয়ে যে স্মার্ট শব্দ অসংখ্যবার প্রোগ্রাম মানে তোমার প্রদর্শন করবে। উদ্দীপকের শব্দটি 5 বার প্রদর্শনের জন্য একটা অ্যালগরিদম লাগবে। তার মানে একটা লুপ চালাবা, 5 বার পর্যন্ত চলবে, প্রতিবার স্মার্ট প্রিন্ট করবে। এন সংখ্যক প্রদর্শনের জন্য একটা সি প্রোগ্রাম লেখো। খুবই সহজ ভাই, খুবই সহজ, খুবই সহজ। পরেরটা দেখো, রাজশাহী বোর্ড 2023। মানে কি বলবো কি বলবো কি বলবো, কিছু বলার নাই। তারপর কুমিল্লা বোর্ড 2023, একটা ভ্যালু তুমি ইনপুট দিবা, ফ্যাক্টোরিয়ালটা আউটপুটে দিবে। এটা কেমনে করে? 5 ইনপুট দিলে তোমাকে একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, মানে 1 থেকে 5 পর্যন্ত গুণ করবে, গুণফল নির্ণয়ের প্রোগ্রাম, ঠিক আছে? তারপর বিপিএল এ সাকিব রান করলো 70, মুশফিক 90, তামিম 95। ব্যাটসম্যানের গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম। 3 জনের মধ্যে কে বেশি পাইলো, মানে 3টা সংখ্যার বড় সংখ্যা নির্ণয়ের জন্য প্রোগ্রাম। এক্সাম হলে সব ভুলে যাই, তাবাসসুম প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তার মানে এমন কোনো প্রশ্ন পাও নাই যেটা তুমি পারবা না, এমন কোনো প্রশ্ন এই পর্যন্ত আসে নাই, ঠিক আছে? ভাইয়া হার্ড কোয়েশ্চন সলভ করান। এখন হার্ড কোয়েশ্চন তোমার যদি না দরকার হয়, তোমার যদি না লাগে, তাহলে জীবনে হার্ড কোয়েশ্চন সলভ করায় তোমার জন্য দরকার আছে? দরকার নেই। এখন কিছু কথা বলি। এখন আমাদের কয়েকটা জিনিস আছে, যেমন গসাগু লসাগু নির্ণয়, গসাগু লসাগু নির্ণয়, লসাগু নির্ণয়। আরেকটা আছে হলো প্রাইম নাম্বার নির্ণয়, মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার নির্ণয়, প্রাইম নাম্বার নির্ণয়, প্রাইম নাম্বার নির্ণয়। আরেকটা আছে হলো তোমার ইফ গো টু স্টেটমেন্ট, ইফ গো টু লুপ। এটা একটা লুপ, ঠিক আছে? ইফ গো টু লুপ। এই যে এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস আমাদের পুরনো বইগুলাতে ছিল। এই যে নাইম হার্ড প্রবলেম বলতে যেটা বোঝাচ্ছে, সেটা বোঝাচ্ছে হলো এই যে এগুলার কোনো একটা। নাইম, আমি কি একমত? তুমি হয়তো কোথাও না কোথাও দেখছো যে গসাগু লসাগু বা প্রাইম নাম্বার বা ইফ গো টু দিয়ে কিছু একটা বলছে, সো কোথাও না কোথাও হয়তো দেখছো। সো এর থেকে তুমি বলতেছো হার্ড গুলা করান, ঠিক আছে? তাই না? হার্ড গুলা করান। সো এই যে এই জিনিসগুলা বর্তমান সিলেবাসে নাই, এই জিনিসগুলা বর্তমান সিলেবাসে নাই। তুমি বিগত 2024 সালের প্রশ্নে এরকম কোনো প্রশ্ন পাবা না। তার মানে বর্তমান বোর্ড বইয়ে অনেক কিছু আপডেট হয়েছে। তার মানে এগুলা বিগত সিলেবাসগুলোতে ছিল, বর্তমান সিলেবাসে নাই। এখন কি করব? তুমি যদি এগুলা নাও পারো কোনো সমস্যা নাই, কিন্তু যদি পারো খারাপ হয় না। সো আমরা এখন এগুলা পড়বো, এগুলা কাইন্ড অফ দুধ ভাত, কি বলতো? তার মানে পড়লে পড়বা, না পড়লে নেই, ঠিক আছে? পড়লে পারবা মানে পড়লে পড়বা, না পড়লে নাই, এরকম দুধ ভাত, খেলায় নিলে নিলা, না নিলে নাই। এখন আমরা কি এই তিনটা জিনিস দেখবো না? আমরা এই তিনটা জিনিসই দেখবো। সো এই তিনটা জিনিস পড়াই আজকের ক্লাসটা ছুটি। ওকে, রেডি সবাই? তার মানে 3টা প্রবলেম দেখবো। একটা হচ্ছে গসাগু লসাগু নির্ণয়ের প্রোগ্রাম, আরেকটা হচ্ছে ইফ গো টু স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে তোমার প্রাইম নাম্বার নির্ণয়ের প্রোগ্রাম। 3টা দেখে আজকের ক্লাসটা ছুটি। আর এমসিকিউ যেগুলো আছে, এগুলো আমি করানোর চাইতে তুমি যদি এমসিকিউ গুলো প্র্যাকটিস করো, তাইলে আমার থেকে ভাই তোমার আরো সময় কম লাগবে। কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, মেশিন ভাষা। কোন প্রজন্মের ভাষা প্রথম প্রজন্মের ভাষা বলা হয় কোনটিকে? বলতো কোনটিকে? যান্ত্রিক ভাষা বলা হয়। উচ্চ স্তরের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করে কে? অনুবাদক প্রোগ্রাম। তারপর কোন ভাষায় কোন ধরনের রূপান্তর ছাড়া কম্পিউটার নির্বাহ করা যায়?
মেশিন ভাষা। তার মানে এমসিকিউ গুলো আমি সলভ করে দেওয়ার চেয়ে তুমি এমনিই পারবা, এমন কোনো এমসিকিউ পাবা না যেটা তুমি পারবা না। কারণ যাবতীয় কনসেপ্ট যা যা আছে সবকিছু আমি তোমাদের পড়ায় দিছি, সবকিছু আমি তোমাদের পড়ায় দিছি। ওকে, সো এই তিনটা জিনিস আমরা এখন পড়বো। বলো সবাই রেডি কিনা, না হলে তোমরা অনেকে বলবা যে ভাইয়া সিলেবাসে নাই বলে পড়ার নাই। ঠিক আছে, সো তিনটা জিনিস আমরা এখন পড়বো, বলো তোমরা সবাই রেডি কিনা। খুবই মনোযোগ পিকে লাগবে, কারণ আগেই বলছি এই জিনিসগুলো একটু কঠিন, পুরনো সিলেবাসে ছিল, এখন নাই। ঠিক আছে, সো একটু মনোযোগটা একদম পারফেক্টলি ক্লিয়ার লাগবে। দেখো, আমরা প্রথমে পড়বো ইফ গো টু লুপ। এটা কি? এটা একটা লুপ। ঠিক আছে, ইফ গো টু স্টেটমেন্ট বলা হয় এটাকে, বা এটাকে তুমি লুপের মতো বলতে পারবা। তার মানে এটা একটা লুপ। এটা একটা কি? এটা একটা লুপ। দেখো, আমি যদি তোমাকে এই জায়গাতে একটা প্রোগ্রাম লিখি, যে ধরো ইন্ট sum equals to 0, int I equals to 1। ঠিক আছে, তারপর এই জায়গাতে লিখলাম একটা ডু, কি করো? করো হচ্ছে সামের সাথে I যোগ করো, প্রতিবার I এর ভ্যালু 1 করে বাড়াও। কতক্ষণ পর্যন্ত? 100 পর্যন্ত। বলো, এইটুকু তো সবাই বুঝছো, এটুকু তো সবাই বুঝছো। এখানে কেমনে লুপটা চলতেছে, লুপটা ঘুরতেছে কেমনে, এখান দিয়ে আসতেছে, এই কাজটা এক্সিকিউট হচ্ছে, এই কন্ডিশনটা চেক করতেছে, এটা যদি ট্রু হয়ে যায় তখন আবার এখানে যাচ্ছে, এটা আবার ট্রু হয়ে গেলে আবার এখানে যাচ্ছে, আবার এগুলো এক্সিকিউট হচ্ছে, এটা ট্রু হয়ে গেলে আবার এখানে যাচ্ছে, আবার এগুলো এক্সিকিউট হচ্ছে, এরকম ভাবে চলতেছে। আর এটা যদি ফলস হয়ে যায়, ফলস হয়ে গেছে মানে প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে। বলো, এইভাবে চলতেছে না? ইয়েস অর নো? ইয়েস। এখন আমরা প্রোগ্রামে লেভেল দিতে পারি। মনে করো তুমি খাতায় লেভেলিং করো না, যে এটা টপ, এটা মধ্যম, এটা বটম, বা এটা 1 নাম্বার লাইন, এটা 5 নাম্বার লাইন, এটা 10 নাম্বার লাইন। এরকম প্রোগ্রামিং এ আমরা লেভেল বানাইতে পারি, বুঝছো? লেভেল বানাইতে পারি কিরকম? মনে করো আমি এই জায়গাতে একটা প্রোগ্রাম লিখলাম। ঠিক আছে, ধরো এই প্রোগ্রামটাই আমি এই জায়গাতে কপি করে জাস্ট আনলাম, এটা আমার একটা প্রোগ্রাম। এখানে যদি একটা একটা লেভেল বানায় দেই, দেখো লেভেলগুলা কেমনে লিখতে হয়? লেভেলগুলা লিখতে হয়, লেভেলের একটা নাম দিতে হয় এবং একটা কোলন দিতে হয়, সেটা একটা লেভেল হিসেবে প্লে করে। তাহলে আমি মনে করো একটা লেভেল বানাচ্ছি, লেভেলের নাম হচ্ছে বরিশাল। লেভেলটার নামটা কি? বরিশাল। ভেরিয়েবলের নাম যেমন যা খুশি দিতে পারো, লেভেলের নাম যা খুশি দিতে পারো। ভেরিয়েবলের নাম যেহেতু যা খুশি দিতে পারো, লেভেলের নামও যা খুশি দিতে পারো। ওকে, এটা একটা লেভেল। এটা কি? এটা একটা লেভেল। খেয়াল করো, এটা একটা লেভেল, লেভেল, এটা একটা লেভেল। এখন আমি যদি কোনো একটা জায়গাতে একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটার নাম হচ্ছে গো টু। গো টু মানে কি? ওইখানে যাও। আমি যদি লিখে দেই গো টু বরিশাল, এটার মানে কি? আবার ওই বরিশাল লেভেলটায় যাও, আবার পুরোটা কাজ করো। আবার বরিশাল লেভেলটায় যাও, আবার পুরোটা কাজ করো। তার মানে আমার ইফ গো টু স্টেটমেন্টটা হচ্ছে ব্যাপারটা এরকম। গো টু স্টেটমেন্টটা হচ্ছে তুমি যখনই গো টু লিখবা, তোমার প্রোগ্রামটা কই যাবে বলো তো? এখান থেকে আবার বরিশালে যাবে, আবার এগুলো এক্সিকিউট করবে। তুমি যদি আবার বলো বরিশাল, সে আবার বরিশালে যাবে। বুঝতে পারছো? স্যার সুডোকোড কি, সংজ্ঞাটা একটু প্লিজ বলবেন। সিউডোকোড হচ্ছে তোমার অ্যালগরিদমের মতোই অনেকটা, বাট ওইটা আসলে আরো ছোট। অ্যালগরিদম থেকে আরো সংক্ষেপে যদি তুমি প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করবা সেটা যদি তুমি আরো ছোট্ট করে একটা ধাপ ধাপ বর্ণনা তুমি করো, সেটাকে সিউডোকোড বলে। বাট এটাও পুরাতন বইগুলোতে ডেফিনেশন ছিল, নতুন বইগুলোতে নাই। ভাই আমার উপর বিশ্বাস রাখো, যে আমি তো তোমাদের বলছি তোমাদের যা যা লাগবে যাবতীয় কিছু আমি পড়ায় দিছি, তার মানে এগুলা থেকেই প্রশ্ন আসবে। পুরাতন বইগুলাতে আর অনেক কিছু ছিল, এইচটিএমএল এ মার্কিউ ট্যাগ ছিল, পড়ছো তোমরা? এবার পড়ো নাই? আরো অনেক কিছু ছিল পুরাতন বইগুলা, মাহবুবুর রহমান স্যারের বই, মুজিবুর রহমান স্যারের বই খুলে দেখো, আরো অনেক কিছু আছে। লাগবে না, দরকার নাই। যেটা লাগবে না শুধু শুধু পড়ে লাভ নাই। ওকে, তার মানে গো টু স্টেটমেন্টটা বুঝছো সবাই? বলো, যেই জায়গাতে গো টু স্টেটমেন্ট পাবা, ওই জায়গাতে যদি একটা লেভেলের নাম লেখো, সে ওই লেভেলে চলে যাবে, সে ওই লেভেলে চলে যাবে। তার মানে লেভেল এবং গো টু স্টেটমেন্ট সবাই বুঝছো? লেভেল এবং গো টু স্টেটমেন্ট সবাই বুঝছো? তাবাসসুম, জয়া, রীতি, রাকা, তামিদ। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমরা একটা লুপের মতো কিভাবে ব্যবহার করতে পারি খেয়াল করো। একটা লুপে কি হচ্ছে, একটা লুপে কি হচ্ছে, একটা লুপে কি হচ্ছে দেখো, খেয়াল করো। এই জয়া বলছে হালকা বুঝছে। মনে করো তুমি এখানে 100 লাইন কোড লেখলা, এটা একটা কোড, এটা একটা কোড, এটা একটা কোড, এটা একটা কোড, এটা একটা কোড। এই জায়গাতে তুমি একটা লেভেল লেখলা, মনে করো এই লেভেলটা বরিশাল।
তোমার বাড়ি কি নোয়াখালী জয়া? বরিশালকে এত ঘৃণা করো কেন? এখানে মনে করো বরিশাল লিখে দিলা, জাস্ট এমনি কিছুই না, জাস্ট একটা লেভেল লেখলা। কি লেখলা? একটা লেভেল লেখলা, একটা লেভেল লেখলা। ওকে, এখানে আরো অনেক লাইন কোড লেখছো। কোনো একটা জায়গাতে তুমি লেখলা গো টু বরিশাল। এটার মানে কি? বাংলা পড়ো, বাংলা বুঝো। এটার মানে হচ্ছে আবার বরিশালে যাও। তার মানে গো টু বরিশাল, এই কথাটা যদি সে পায় কোথাও, তাহলে সে আবার বরিশাল যাবে। এই লেখাটা যদি সে কোথাও পায়, আবার বরিশাল যাবে। এখন তুমি এখানে নাম দিতে পারতা অন্য কিছু। এটার নাম দিতে পারতা, মনে করো লেভেলটার নাম দিলা এগেইন, তাহলে তুমি এখানে বলে দিলা গো টু এগেইন। এটা বলা মানে কি? এটা বলা মানে তোমার প্রোগ্রামটা আবার এখানে যাবে। গো টু লেখাটা পাবে মানে প্রোগ্রামটা আবার ওই লেভেলটার মধ্যে যাবে। বুঝতে পারছো? তার মানে এটা তোমার প্রোগ্রামটাকে কন্ট্রোল করে যে কোথায় নিয়ে যাবা সেটা। কিশোরগঞ্জ জয়ার বাসা, আমার বাসাও কিশোরগঞ্জ। আগামীকালকে সকালে ইনশাল্লাহ যাব। বলো, বুঝতে পারছো সবাই? ক্লিয়ার এভরিওয়ান? বুঝতে পারছো এখন? জয়া যে হালকা বুঝছিল, এখন কি কড়া করে বুঝছো? তার মানে গোটু লেখাটা যখনই পাবে, এরপরে যে লেভেলটার কথা বলতেছো সেই লেভেলে তোমার প্রোগ্রামটা নিয়ে যাবে। এখন দেখো আমাদের লুপের মধ্যেও কিন্তু একই কাজই হচ্ছে। খেয়াল করে দেখো এই জায়গাতে কি হচ্ছে। এই জায়গাতে এই জিনিসটা যদি সত্য হয়ে যায়, তাহলে প্রোগ্রামটা আবার কই যাচ্ছে? এই ডু এর মধ্যে যাচ্ছে না? এটা কিন্তু অটোমেটিক যাচ্ছে। এটা কি তোমার কিছু করা লাগতেছে বলো তো? এই যে এটা যে সত্য হইলে, এটা যে ইয়েস হইলে, এটা যে এখানে যাচ্ছে, এটা অটো যাচ্ছে না বলো তো? অটো যাচ্ছে না? এখন এই জিনিসটা তুমি যদি ম্যানুয়ালি কন্ট্রোল করো, তাইলে এটা ইফ গো টু স্টেটমেন্ট দিয়ে তুমি করতে পারবা। কেমনে? দেখো, খুবই সহজ জিনিস। দেখো, তোমার উপরে যা লেখছো তাই থাকুক। এখন তো আর ডু হোয়াইল এই জিনিসগুলো আমরা লিখবো না। তো আমরা লিখবো না। আমি কি বানাইলাম? সিম্পলি এখানে একটা লেভেল বানাইলাম। লেভেলের নাম কি দিব? লেভেলের নাম দিলাম নাইম। ঠিক আছে, নাইম। ও ভালো ছেলে, তাই ওর নাম লিখলাম। নাইম নামে একটা লেভেল বানাইলাম। সো লেভেলটা হচ্ছে এই জায়গাতে। লেভেলের মানে আমাদের একটা প্রোগ্রামের একটা সেগমেন্ট বোঝাচ্ছে, একটা লাইন বোঝাচ্ছে, যে এই লাইনের যে লেভেলটা সেটা হচ্ছে নাইম। এখন আমি তো আবার কি চাই? প্রোগ্রামটাকে ওই রকম ভাবে এক্সিকিউট করতে চাই। তাহলে আমি কি করলাম? এখানে একটা ইফ স্টেটমেন্ট দিলাম, যে যদি এই জিনিসটা সত্য হয়। দেখো, এইটার মতো চালাইতে চাইলে আমাদের কেমন করতে হবে? যে যদি এই জিনিসটা সত্য হয়, অটোমেটিক এখানে যাচ্ছিল। এখন আমি ইফ দিয়ে জিনিসটা করতে চাচ্ছি। দেখো, যদি এটা সত্য হয়, আমাদেরকে আবার নাইমে পাঠাইতে হবে। তাহলে লিখবো কি রে ভাই ব্রাদার? লিখবো গো টু নাইম। তাহলে এইটা কি তোমার ওই প্রোগ্রামের মতো কাজ করতেছে? ইয়েস, করতেছে। দেখো, উপর থেকে আসতেছে, এটুকু এক্সিকিউট হচ্ছে। কন্ডিশনটা চেক করছে। কন্ডিশনটা সত্য হইলে আবার নাইমে চলে যাচ্ছে, আবার এই জায়গাতে চলে যাচ্ছে। আর এটা অটোমেটিক এই জায়গাতে চলে যাচ্ছে। আবার এটা এক্সিকিউট হচ্ছে। আবারও যদি সত্য হয়, আবারও সে এখানে পাঠিয়ে দিচ্ছে। তাহলে কাহিনী ঘুরে গেলে একটাই না? একই না জিনিসটা? ওইখানে অটোমেটিক হচ্ছিল, আর ইফ গোটুতে তুমি ম্যানুয়ালি কন্ট্রোল করো লুপটাকে, নিজে কন্ট্রোল করো লুপটাকে। নিজে তুমি কন্ট্রোল করতেছো যে এই জিনিসটা সত্য হইলে তুমি আবার এটাকে এখানে পাঠাবা। নিজে জাস্ট পাঠাচ্ছ। বুঝতে পারছো? নিজে জাস্ট কোন জায়গা থেকে শুরু করবে আবার সেটাই তুমি পাঠাচ্ছ। ডু হোয়াইলের চাচাতো ভাই এরকম বলতে পারো, বা লুপের চাচাতো ভাই এরকম তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। লুপের চাচাতো ভাই এরকম তুমি বলতে পারো। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? ঠিক আছে, ক্লিয়ার সবাই? এভরিওয়ান ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, এমনিতে স্ট্রাকচারটা ডু হোয়াইলের মতো। এখন এখন চাইলে তুমি কি হোয়াইল লুপের জন্য এই স্ট্রাকচার বানাইতে পারতা? হোয়াইল লুপের জন্য মনে করো এই লুপটা হোয়াইল লুপ, আমি হোয়াইল লুপের জন্য মনে করো বানাতে চাচ্ছি। তুমি জাস্ট বুঝে বুঝে লিখতে হবে। দেখো, জায়গা পরিবর্তন ছাড়া কিছুই না। জায়গা পরিবর্তন। হোয়াইল লুপে কি হয়? হোয়াইল লুপে কোনো ডু থাকে না। তার মানে হোয়াইলের বডির ভিতরে এই জিনিসটা হয়। তাই না? বলো তো ভাই ব্রাদার, ইয়েস অর নো? হোয়াইলের বডির ভিতরে এই জিনিসটা হয়। তাইলে যতক্ষণ সত্যি থাকে, এই কন্ডিশনে যতক্ষণ সত্যি থাকে, এইটুকু এক্সিকিউট হওয়ার পরে অটোমেটিক এখানে যায় না? আবার অটোমেটিক এখানে যায় না? যায়। এটুকু এক্সিকিউট হওয়ার পরে আবার এখানে যায়, চেক করে, আবার কাজ করে, আবার যায়, আবার কাজ করে, আবার যায়, এরকম। এখন যদি তুমি ইফ গোটু দিয়ে করতে চাও, তোমাকে ম্যানুয়ালি জিনিসটা করতে হবে। হোয়াইলের জায়গাতে তুমি দিবা ইফ। তোমার কন্ডিশনটা কি? তোমার কন্ডিশনটা হচ্ছে ইফ।
যে যদি এটা সত্য হয়, যদি এটা সত্য হয় তাহলে তুমি এই কাজটা করো এবং নাইমের মধ্যে পাঠিয়ে দাও। তাহলে দেখো এখানে কি হচ্ছিল, এই কাজটা করে অটোমেটিক এখানে যাচ্ছিল। এখন এই কন্ডিশনটা সত্য হইলে এই কাজটা করবে এবং ম্যানুয়ালি তুমি এটাকে এখানে পাঠাচ্ছ। তার মানে আবার কন্ডিশনটা চেক করবে, আবার যদি সত্য হয় এটা করবে, আবার এখানে পাঠাবে। তার মানে যদি এটা সামহাও মিথ্যা হয়ে যায়, এটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে এখান থেকে প্রোগ্রাম বের হয়ে যায়। সো এটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে তো প্রোগ্রাম এখানে ঢুকবেই না। যদি এখানে নাই ঢুকে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবেই না। সো নাইমে আর কখনো যাবেই না। তার মানে তখন তোমার প্রোগ্রামটা নিচে নেমে যাবে, মানে শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? জাস্ট জায়গা চেঞ্জ, আর কিছুই না, জাস্ট জায়গা চেঞ্জ, দেখে দেখে জায়গা চেঞ্জ। জাস্ট তুমি মনে করবা যে এটা যদি ডু হোয়াইল লুপ হয়, খেয়াল করো ডু হোয়াইল যদি লুপ হয় তাইলে হোয়াইলের জায়গাতে তুমি জাস্ট ইফ লিখবা এবং এটা সত্য হইলে এই জায়গাতে পাঠিয়ে দিবা, এই নাইমে পাঠিয়ে দিবা। আর ডুটা তুমি লিখবা না, ওই জায়গাটা এমনি লিখবা তুমি। আর যদি এটা হোয়াইল লুপ হয় যেখান থেকে অটোমেটিক যাচ্ছিল, খেয়াল করো যেখান থেকে অটোমেটিক যাচ্ছিল ওইটা তুমি এখন ম্যানুয়ালি পাঠাচ্ছ। যেখান থেকে অটোমেটিক যাচ্ছিল ওইটা তুমি ওইখান থেকে ম্যানুয়ালি পাঠাচ্ছ। কন্ডিশন তো হোয়াইলও যেমনে চেক করে, ইফও এমনি চেক করে। হোয়াইলও একটা ট্রু ফলস চেক করতেছে, ইফও একটা ট্রু ফলস চেক করতেছে। ডিফারেন্সটা কি? হোয়াইল হচ্ছে একটা কাজ বারবার করতে পারে, ইফ বারবার করতে পারে না, বারবার ঘুরাইতে পারে না। সো তাকে যদি তুমি জোর করে ঘুরাও, সমস্যা আছে কোনো? সো এই জিনিসটা প্রথম কথা হচ্ছে, বা পরীক্ষার জন্য কি দরকার আছে? দরকার নাই, মাথার কোনায় ফেলে রাখো। দরকার হইলে বের করবা, না দরকার হইলে ফালাই দিবা। বুঝতে পারছো সবাই? এখন আরেকটা কঠিন প্রোগ্রাম করব, যেই কঠিন প্রোগ্রামটার নাম হচ্ছে গসাগু লসাগু। কি নাম? গসাগু লসাগু। এখন আমাকে বলো গসাগু কি জিনিস মনে আছে? ভাই ইফ গোটুর একটা বোর্ড সলভ করলে আরো ক্লিয়ার হয়ে যেত। ইফ গোটু বোর্ডে আসতো কবে জানো? ইফ গোটু বোর্ডে আসতো যখন তুমি ক্লাস 9-এ ছিলা। বুঝছো? বললাম না পুরাতন বইয়ে ছিল। সো ইফ গোটুর বোর্ড তুমি খুঁজে পাবা 2019-এ বা 2022-এ হইতে পারে। সো এরকম, দাঁড়াও দেখি কোনটা। সিলেট ক্যাডেট কলেজে আসছে, সিলেট ক্যাডেট কলেজে, কোনো বোর্ডে আসেও নাই। কোনো বোর্ডে ইফ গোটু থেকে আসে না, আসলে তো যশোর বোর্ডে প্রশ্ন আসতে পারে, আর কোনো বোর্ডে আসে নাই। সিলেট ক্যাডেট কলেজে আসছে। কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রামটি রান করা যায়। কন্ট্রোল স্টেটমেন্টটাই হচ্ছে তোমার ইফ গোটু। ঠিক আছে, কন্ট্রোল স্টেটমেন্টটাই হচ্ছে তোমার ইফ গোটু। ইফ গোটু, তারপর ব্রেক, কন্টিনিউ, এগুলোকে কন্ট্রোল স্টেটমেন্ট বলে। কি করছে? স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য যে প্রোগ্রামটা 1 + 2 + 3 + 4 ... n পর্যন্ত, এটা ইফ গোটু দিয়ে করতে বলছে। ঠিক আছে, এই তো বললাম না 19-এ আসছে। 19-এ তখন তুমি ক্লাস 9-এ পড়তা না? 9-এ না, আরো আগে, আরো আগে, আরো 7 বছর আগে। 7 বছর আগে 19 ছিল। তাহলে 19 ব্যাচ তোমার থেকে কয় বছরের বড়? কয় বছরের? তোমরা যদি 27 ব্যাচ হও, 8 বছরের বড়। তাহলে 8 বছরের বড় মানে তোমরা যদি এখন ক্লাস 11-তে পড়ো, 8 ক্লাস 5-এ পড়তা। ক্লাস 5-এ পড়তা তখন তোমরা, তাই না? ক্লাস 5-এ পড়তা। তাইলে এই 19 ব্যাচেরটা আলাপ করে তোমার লাভ আছে বলো? কোনো লাভ নেই। যদিও বা আমরা পড়ায় দিচ্ছি, বাট এটা কোথাও আসবে না, এটা আমি বলে দিচ্ছি। আমি বলে দিচ্ছি এটা কোথাও আসবে না। কারণ 19 সালে বই ছিল হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই, মজিবুর রহমান স্যারের বই। তখন বোর্ড বই ছিল না। 19 সালে বোর্ড বই ছিলই না। বাট বোর্ড বই আসছে হলো 2022 সাল থেকে। সো তখন বোর্ড বই ছিল না, উল্টাপাল্টা প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারতো। সো এই জিনিসগুলো আসবে না, প্রথম কথা আমি বলে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো? সো সিলেট ক্যাডেট কলেজে আসছিল, আর যশোর বোর্ড 2019, ওটা ওই জায়গাতে থাকবে। এখানে নাই বলতে এমন কোনো প্রশ্ন নাই। 2017 সাল পর্যন্ত সবকিছু আছে, 2017 সাল পর্যন্ত সবগুলো আছে, ফর হোয়াইল লুপ সবগুলা। এই যে 2008 বোর্ড 2017-তে আসতো, দেখতো 17, 19 এগুলাতে কন্টিনিউয়াসলি আসতো ইফ গোটু দিয়া। ইফ গোটু দিয়ে এটার যোগফল নির্ণয় করার জন্য বা উদ্দীপকের মধ্যে আউটপুট পাওয়ার জন্য একটা সি প্রোগ্রাম লেখো। তাহলে কেমনে লিখবা বলো তো? এরকম তুমি আউটপুটটা চাও। এখন ইফ গোটুটা তুমি ডু হোয়াইলের মতো বানাও বা হোয়াইলের মতো বানাও, ডাজেন্ট ম্যাটার। জাস্ট তোমাকে চিন্তা করতে হবে লুপটা ঘুরবে কিনা। তুমি একটা সেগমেন্ট বানাও, এগেইন নাম। ওই সেগমেন্টে একটা কাজ করো, যে এই জিনিসটা প্রিন্ট করো, যে প্রিন্ট এফ কি করতেছো বলো তো? যে আই এর ভ্যালুটা প্রিন্ট করতেছো, তার মানে %d, এবং একটা কমা প্রিন্ট করতেছো, ভ্যালুটা আই থেকে দেখাচ্ছো। প্রতিবার আই এর ভ্যালু 10 করে বাড়তেছে, তার মানে i + 10 করে বাড়তেছে। এই জায়গাতে মনে করো আই এর ভ্যালু স্টার্ট করছিল 10 থেকে। কোনো প্যারা আছে? কোনো প্যারা নেই। এখন 100 পর্যন্ত চলতে হবে। তার মানে ইফ আই এর ভ্যালুটা 100 থেকে ছোট আছে,
ততক্ষণ তোমাকে আবার এই জায়গায় যাইতে হবে, ততক্ষণ তোমাকে আবার লুপটা ঘুরাইতে হবে, আবার এটা এক্সিকিউট করতে হবে। তার মানে ততক্ষণ তোমাকে আবার গো টু কোথায় বলো তো, বরিশাল, গো টু অ্যাগেইন করতে হবে, বুঝছো? তার মানে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ 100 থেকে ছোট, ততক্ষণ পর্যন্ত এখানে যাবে, এটা এক্সিকিউট হবে, ঘুরবে। বুঝছো সবাই? জয়া, রীতি, লাবণ্য, রাকা, তাহমিদ, জাহান, বুঝতে পারছো? ক্লিয়ার? ঠিক আছে। সো এই জিনিসটা আসবে না কোথাও, বলে দিলাম। ছোটবেলায় আসতো, এখন কোথাও আসবে না। 17, 18, 19 সালের দিকে আসতো, এখন কোথাও আসবে না। ঠিক আছে, এখন কোথাও আসবে না। যা যা আমরা পড়ছি তাই এনাফ। এরপরেও এক্সট্রা পড়তেছি আমরা, আর কিছুই না, এক্সট্রা পড়তেছি, এক্সট্রা পড়তেছি। এখন যেটা পড়বো সেটা হচ্ছে গসাগু লসাগু। এখন বলো, গসাগু বলতে কি বোঝায়? দুইটা সংখ্যার গসাগু বলতে কি বোঝায়? বলবা ভুলে গেছি। দুইটা সংখ্যার লসাগু বলতে কি বোঝায়? তোমরা বলবা ভুলে গেছি। আর জিনিসটা আসলে খুবই সহজ, জিনিসটা আসলে খুবই সহজ। দেখো, গসাগু লসাগু তোমরা যেমন ভাবে পড়তা, যে একটা দিয়ে ভাগ করতা, গুণনীয়ক বা কমন, এরকম কিছু একটা। সো আমি তোমাদের গসাগু লসাগুর একদম সহজ জিনিসটা বোঝাই। মনে করো তুমি 4 আর 12 এই দুইটার গসাগু নির্ণয় করতে চাও, লসাগু নির্ণয় করতে চাও। স্যার এটা কি 26 ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ না? না, তোমাদের কারোর জন্যই গুরুত্বপূর্ণ না, 26-এর জন্য না, 27-এর জন্য না, কারোর জন্যই গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, ওকে। সো এই দুইটার মনে করো গসাগু নির্ণয় করতে চাও, লসাগু নির্ণয় করতে চাও। মনে রাখবা, লসাগু সবসময় বড় সংখ্যা অথবা এর থেকে বড় হবে। 3 আর 4-এর লসাগু কত হয়? 12 হয়। 3 আর 4-এর লসাগু কত হয়? 12 হয়। কখনো 3 আর 4 থেকে ছোট হয় না। 4 আর 12 লসাগু কত হবে বলো তো? লসাগু 4 আর 12 লসাগু হবে 12। লসাগু কেমনে নির্ণয় করতে? এমন নির্ণয় করতে, 4 আর 12 লসাগু, এটাকে 2 দিয়ে ভাগ করতে, মনে আছে? তাহলে এখানে আসতো 2, এখানে আসতো 6, আবার 2 দিয়ে ভাগ করতে, এখানে আসতো 1, এখানে আসতো 3। তাইলে এখানে 3 একে 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এটা তো তোমার লসাগুর ভ্যালু, মনে আছে? এরকম ভাবে তোমরা ছোটবেলায় করতা। তার মানে লসাগু পাবা তুমি কোথায়? বড় সংখ্যা অথবা এর থেকে বড় গুলায়। আর গসাগু তুমি পাবা কোথায়? ছোট সংখ্যা এবং এর থেকে ছোট গুলায়। তার মানে 4-এর থেকে ছোট কি কি আছে খেয়াল করো। 4-এর থেকে ছোট আছে 3 হইতে পারে, 2 হইতে পারে, 1 হইতে পারে, এগুলো হইতে পারে গসাগু। এই যে এইগুলার চান্স আছে গসাগু হওয়ার। তার মানে এই যে সবুজ গুলার চান্স আছে গসাগু হওয়ার, মানে 4 সহ এই সবুজ গুলার চান্স আছে গসাগু হওয়ার। তার মানে গসাগু সবসময় ছোট সংখ্যা থেকে ছোট হবে। গসাগু সবসময় কি থেকে ছোট হবে বলতো? ছোট সংখ্যা থেকে ছোট হবে। আর লসাগু সবসময় বড় সংখ্যা থেকে বড় হবে। তার মানে বড় সংখ্যা থেকে বড় সংখ্যাগুলা কি কি আছে? জি, আসছেন? 1013 সামনে? ঠিক আছে, দাঁড়ান আমি আসছি, 1 মিনিট। ওকে, ঠিক আছে। আর লসাগু সবসময় বড় সংখ্যা থেকে বড় হবে। ধরো 12, 13, 14, 15, 16, 17, এই জিনিসগুলো হইতে পারে, এই জিনিসগুলো হইতে পারে। ঠিক আছে, লসাগু সবসময় বড়র দিকে যাবে, বড়র দিকে লসাগু হয়, ছোটর দিকে লসাগু কখনো হয় না। So, একটু ওয়েট করো, 1 মিনিট, আমি আসতেছি। হ্যাঁ, একটু ওয়েট করো, তোমাদের জন্যই আসলে, কারণ এমন সময় আসছে। একটু ওয়েট করো, তুমি একটু ভাবো তো এটা কেমনে হইতে পারে লসাগু গসাগু। আমি হচ্ছে 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি তোমাদের। 5 মিনিট, আমাদের ক্লাস আর বেশি না, আর হয়তো 10 মিনিটের ছিল। সো তোমাদের 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। একটু তোমরা এটা ভাবতে থাকো কেমনে করতে পারো গসাগু লসাগুর প্রোগ্রামটা। ঠিক আছে, আমি 5 মিনিট পর আসতেছি, 5 মিনিটের মধ্যে আসতেছি ইনশাল্লাহ। সবাই থাইকো, আমি কিন্তু সবার নাম জানি। সবাই থাইকো।
ঠিক আছে, আমি খুবই দুঃখিত। আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? একটু জানাও তো, কথা কি শোনা যাচ্ছে? কথা শুনতে পাচ্ছ সবাই? ঠিক আছে। আচ্ছা, সো গসাগু লসাগুর মেইন কনসেপ্টটা আগে তোমরা বুঝলে প্রোগ্রামটা আসলে খুবই সহজ। কনসেপ্টটা কি? গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক, না গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সো গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে বড়, খেয়াল করো। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে বড়। তার মানে গুণনীয়ক গুলার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা গসাগু। তার মানে গুণনীয়ক গলার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে গসাগু। আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে ছোট। আর গুণিতক মানে কি? গুণিতক মানে যে সংখ্যাটার মধ্যে দুইটা দিয়ে গুণ যায়। তার মানে গুণিতক গুলার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাই হচ্ছে লসাগু। বুঝতে পারছো? তাইলে একটা জিনিস খেয়াল করো, গুণিতক আর গুণনীয়ক দুইটা আসলে কোন দিকে পাবা? এই দিকে যেগুলা, এগুলাকে তুমি গুণিতক বলতে পারবা, গুণিতক বলতে পারবা। তার মানে যেগুলার মধ্যে দুইটা দিয়েই ভাগ যায়, এই যে আমার 4 এবং 12, এই দুইটা দিয়েই যেগুলার মধ্যে যেই দুইটার মধ্যে ভাগ যায়। যেমন ধরো এখানে 60, 60-এর মধ্যে 12 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, তাহলে 60 একটা গুণিতক। আবার ধরো 120, 120-এর মধ্যে 12 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, তাহলে 120ও একটা গুণিতক। আবার মনে করো 12, 12-র মধ্যে 12 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, তাহলে এই দুইটার গুণিতক 12। তার মানে এটা সাধারণ গুণিতক। তার মানে দুইটা দিয়েই নিঃশেষে ভাগ যায়, দুইটা দিয়েই নিঃশেষে গুণ যায়। সো এগুলো হচ্ছে সাধারণ গুণিতক। বুঝতে পারছো? তার মানে যেটার মধ্যে দুইটা দিয়েই ভাগ যায় নিঃশেষে, যেই সংখ্যাটার মধ্যে দুইটা দিয়েই ভাগ যায় সেটা হচ্ছে সাধারণ গুণিতক। আর সাধারণ গুণনীয়ক মানে কি? যেই সংখ্যাটা দিয়ে দুইটার মধ্যেই ভাগ যায়। যেমন 2, 2 দিয়ে 4-এও নিঃশেষে ভাগ যায়, 12-তেও নিঃশেষে ভাগ যায়। যেমন 1, 4-এও নিঃশেষে ভাগ যায়, 12-তেও নিঃশেষে ভাগ যায়। তার মানে এগুলা কি? ছোট যেগুলা এগুলাকে বলি গুণনীয়ক, আর বড় যেগুলা এগুলাকে বলি গুণিতক। বড় যেগুলা এগুলার মধ্যে এই দুইটা দিয়েই ভাগ যায়, তাহলে তারা গুণিতক। আর ছোট যেগুলা এগুলার মধ্যে ওই ছোটগুলা দিয়ে ওই দুইটার মধ্যে ভাগ যায়, তাহলে তারা গুণনীয়ক। বুঝতে পারছো ডিফারেন্সটা? এখন গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে গসাগু। তার মানে গুণনীয়ক তো অনেকগুলো সম্ভব, এর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে গসাগু। দেখো এই 4 দিয়েও কিন্তু 4 এর নিজের মধ্যেও ভাগ যায় নিঃশেষে, 12-র মধ্যেও ভাগ যায় নিঃশেষে। তার মানে 4, 2, 1 তিনটাই এই জায়গাতে গুণনীয়ক, বাট গসাগু হচ্ছে সবচেয়ে বড়টা। গসাগু মানে গরিষ্ঠ, তার মানে সবচেয়ে বড়টা। আর লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে তোমার গুণিতক গুলার মধ্যে সবচেয়ে ছোটটা। গুণিতক গুলা এখানে কত আছে? 12 আছে, 60 আছে, 120 আছে, আর অনেকগুলা থাকতে পারে। এর মধ্যে সবচেয়ে ছোটটা, লঘিষ্ঠ সবচেয়ে ছোটটা হচ্ছে তোমার কি? লসাগু। বুঝতে পারছো? তার মানে লসাগু তুমি কিভাবে পাবা? এমন একটা সংখ্যা যেটার মধ্যে দুইটা দিয়েই ভাগ যায়, সেটা হচ্ছে লসাগু, এবং সেটা সবচেয়ে ছোট হইতে হবে। এমন একটা সংখ্যা যেটার মধ্যে দুইটা দিয়েই ভাগ যায় এবং এটা সবচেয়ে ছোট হইতে হবে, তাহলে লসাগু। আর গসাগু কি? এমন একটা সংখ্যা যেটা দিয়ে এই দুইটার মধ্যেই ভাগ যায় এবং কি ওই সংখ্যাটা সবচেয়ে বড় হইতে হবে, ছোট সংখ্যার কাছাকাছি হইতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তাহলে লসাগু পাওয়ার সম্ভাবনা কোথায়? বড় সংখ্যা এবং এর থেকে বড় জায়গার মধ্যে লসাগু পাওয়ার সম্ভাবনা আছে। ছোট সংখ্যার সম্ভাবনা কোথায়? এই জায়গার মধ্যে। আচ্ছা, সো গসাগু লসাগুর কন্ডিশন আসলে একদম সেম। মনে করো যে আমি গসাগু নির্ণয় করতে চাচ্ছি, তাহলে মনে করো যে আমার এ, এটা মনে করো যে এটা গসাগু, বা আই, আমার আইটা মনে করো গসাগু। তাহলে গসাগু দিয়ে দুইটার মধ্যে নিঃশেষে ভাগ যাবে কিনা বলো তো? যাবে। মনে করো আইটা হচ্ছে আমার গসাগু, তাহলে গসাগু দিয়ে দুইটার মধ্যে নিঃশেষে ভাগ যাবে। তাহলে মনে করো এটা আমার এ, এটা হচ্ছে বি, তার মানে বি হচ্ছে বড় সংখ্যাটা, এ হচ্ছে ছোট সংখ্যাটা। তার মানে দুইটার মধ্যেই আই দিয়ে নিঃশেষে ভাগ যাবে, এবং বি এর মধ্যেও আই দিয়ে নিঃশেষে ভাগ যাবে। বলো এটা কন্ডিশনটা, এটা কন্ডিশন না গসাগু হওয়ার? যে এমন একটা সংখ্যা যেটা দিয়ে ওই দুইটার মধ্যেই নিঃশেষে ভাগ যাবে, সেটাকে বলি আমরা গসাগু। কিন্তু এই সংখ্যাটা আবার ছোট সংখ্যা থেকে একদম কাছাকাছি হইতে হবে, মানে একদম বড় হইতে হবে। বড়টাকে বলি বড় গুণনীয়কটাকে বলি আমরা গসাগু। তার মানে এরকম অনেকগুলো আই থাকতে পারে, এর মধ্যে বড়টাকে বলি আমরা গসাগু। তাহলে এখানে গসাগু পাওয়ার রিজিয়নটা হচ্ছে এটা, যে ছোট সংখ্যা থেকে ছোটগুলোর মধ্যে যে কোনোটা গসাগু হইতে পারে, বড় সংখ্যা থেকে বড়গুলোর মধ্যে যে কোনোটা কি হইতে পারে? লসাগু হইতে পারে।
তাইলে এখানে আমরা কাইন্ড অফ যখন আমরা গসাগু নির্ণয় করতে খেয়াল করো, যখন আমরা মনে করো আমার ইন্ট এ বি দুইটা মনে করো আমি স্ক্যানএফ দিয়ে ইনপুট নিলাম, আমি ইউজারকে মনে করো বললাম যে বড় সংখ্যাটা বিতে দিতে, ছোট সংখ্যাটা এতে দিতে। তাইলে গসাগু পাওয়ার চান্স কোথায় বেশি? ছোট সংখ্যা অথবা এর নিচে। তার মানে আমি একটা ফর লুপ চালাবো, এখানে একটা আই ভেরিয়েবল নিলাম, এটা স্টার্ট করব ছোটটায়। খেয়াল করে দেখো আমি ছোটটাই স্টার্ট করছি, কারণ আমি গসাগু খুঁজতেছি, ছোটটাই স্টার্ট করছি এবং এর নিচে আমি গসাগু পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি এখন আয়ের ভ্যালু এক এক করে কমাবো, কারণ এর নিচে গসাগু পাওয়ার সম্ভাবনা আছে, উপরে গসাগু পাওয়ার সম্ভাবনা নাই, ছোটটা অথবা এর নিচে গসাগু পাওয়ার সম্ভাবনা আছে। গসাগু যখন পাবো তখন আমার কি হবে বলতো? গসাগু যখন পাবো তখন আমার কি হবে? এই কন্ডিশনটা সত্য হবে কি, যে দুইটার মধ্যেই ওই আই দিয়ে নিশেষে ভাগ যাবে। তার মানে এ এর মধ্যেও আই দিয়ে নিশেষে ভাগ যাবে এবং বি এর মধ্যেও আই দিয়ে নিশেষে ভাগ যাবে, আই ইকুয়াল 0। বুঝছো? সো এইটা হচ্ছে আমার কন্ডিশন। এখানে কোনো কাজ লাগবে না, আমাদের কোনো কাজের দরকার নেই, কোনো কাজের আসলে দরকার নেই, কোনো কাজের আসলে দরকার নেই। এখন এইটা লিখলে আবার হবে না। কেন হবে না? কারণ লুপ আসলে একটা তখন চলে যখন এই জিনিসটা সত্য হয়। এখন বলো এই জিনিসটা সত্য তো একবারই মাত্র হবে, তাহলে এটা কি লুপটা চলবে? লুপটা চলবে না। সো আমরা আরো সহজভাবে একটা করতে পারি, দেখাচ্ছি তোমাদেরকে, যে এই জায়গাতে একটা ইনফাইনাইট লুপ দিয়ে দেই। তাহলে বলো তো এই লুপটা সারা জীবন চলবে না? দেখো কন্ডিশনটা আমি 1 দিয়ে দিলাম, তাহলে এই লুপটা সারা জীবন চলবে না? এখন আমরা চাই যখন গসাগু পেয়ে যাব তখন লুপটা না চলুক। কখন গসাগু পাবো? ইফ আমার এর মধ্যে আই দিয়েও নিঃশেষে ভাগ যাবে এবং বি এর মধ্যে আই দিয়ে নিঃশেষে ভাগ যাবে। যদি এটা হয় তার মানে আমি গসাগু পেয়ে গেছি, তার মানে আমার আইটাই হচ্ছে গসাগু। সো আইটাকে মনে করো আমি একটা ভেরিয়েবল জিসিডি নামে একটা ভেরিয়েবল বানাইলাম গসাগু নামে। সো জিসিডির মধ্যে আমি মনে করো আইটা রেখে দিলাম এবং আমি চাই না লুপটা চলুক, কারণ আমি গসাগুটা পেয়ে গেছি আর নিচের গুণনীয়কগুলো বের করার দরকার নেই। তার মানে ব্রেক করে দাও। আমি জানি মাথার কত হাত উপর দিয়ে গেছে প্রোগ্রামটা, বলো তো তোমাদের মাথার কত হাত উপর দিয়ে গেছে? কত হাত, কত হাত উপর দিয়ে গেছে বলো, একদম ফ্র্যাঙ্কলি বলে দাও যে মাথার কত হাত উপর দিয়ে গেছে, আকাশ ছুঁয়ে। ঠিক আছে, বাকিরা বলো তো, সবারই আকাশ ছুঁয়ে গেছে? যদি মাথার 3 হাত উপর দিয়ে যায় তাহলে সেটাকে 3 হাত উপর দিয়ে যেতে দাও। কথা হচ্ছে এটা, কারণ এই জিনিসটা তোমার দরকার নাই, আসবে না। তুমি মেইন কনসেপ্টটা যদি বুঝো তাইলে কিন্তু প্রোগ্রামটা এত বেশি কঠিন না। খেয়াল করো প্রোগ্রামের কনসেপ্টটা হইলো যে যেটা গসাগু, সেটা গসাগু তুমি পাবা এই রিজিয়নে, যে ছোট সংখ্যা থেকে ছোট সংখ্যাগুলোর মধ্যে তুমি গসাগু পাবা, এই রিজিয়নটার মধ্যে তুমি গসাগু পাবা। তাহলে তোমাকে এমন একটা লুপ বানাইতে হবে যেখানে এই সংখ্যাগুলো আসে। বলো একমত আমার সাথে? এই সংখ্যাগুলো আসে এমন একটা লুপ বানাইতে হবে। এতটুকু একমত আমার সাথে? এটুকু কি করছি ভুলে যাও, এটুকু কি করছি ফরগেট ইট। বলো এমন একটা লুপ বানাইতে হবে, এটাকে ভুলে যাও। এমন একটা লুপ বানাইতে হবে যেই লুপের মধ্যে এই সংখ্যাগুলো আসে। ইয়েস অর নো? এমন একটা লুপ কি বানাইতে হবে না, যে ছোট সংখ্যা থেকে ছোট সবগুলা সংখ্যা আসুক, এমন একটা লুপ তোমার বানাইতে হবে। তাহলে এমন একটা লুপ বানাইতে হলে তুমি কি করবা? স্টার্ট করবা ছোট সংখ্যাটাতে। দেখো ছোট সংখ্যাটাতে স্টার্ট করছি, এ ছিল ছোট সংখ্যা, এই ছোট সংখ্যাটাতে স্টার্ট করছি, প্রতিবার এক এক করে বিয়োগ করতেছি। তাহলে এর যে ছোট সংখ্যাগুলো আছে সবগুলা কি আমার এই লুপের মধ্যে সৃষ্টি হচ্ছে না আয়ের মধ্যে? ইয়েস অর নো? ইয়েস, সবগুলা সংখ্যা আয়ের মধ্যে সৃষ্টি হচ্ছে। এখন আমার গসাগু নির্ণয়ের শর্তটা কি, যে আমার এই দিকের ক্লোজেস্ট যেই সংখ্যাটা দিয়ে এই দুইটার মধ্যেই নিঃশেষে ভাগ যায় সেই সংখ্যাটাই হচ্ছে আমার গসাগু। তাহলে এই আয়ের মধ্যে সবগুলা সংখ্যাই আসতেছে, তার মানে যেই আইটা দিয়ে দুইটার মধ্যেই নিঃশেষে ভাগ যায় সেই আইটাই হচ্ছে গসাগু। তাহলে দেখো আমি তো এটাই করছি, যেই আইটা দিয়ে এ এর মধ্যেও নিঃশেষে ভাগ যায়, বি এর মধ্যেও নিঃশেষে ভাগ যায়, ওই আইটাই হচ্ছে গসাগু। আর গসাগু একবার পেয়ে গেলে তুমি আর বাকিগুলা দিয়ে চেক করার দরকার নাই, ওইটাই তোমার ওই জায়গাতে প্রোগ্রাম ব্রেক করে দিবা। কারণ কি? কারণ দেখো 4ও একটা গরিষ্ঠ একটা গুণনীয়ক,
2ও একটা কমন গুণনীয়ক, 1ও একটা কমন গুণনীয়ক। প্রোগ্রামটা যদি চলতে দাও তাহলে আলটিমেটলি 1-এ যায় শেষ হবে, দরকার নাই তো। সো এই জায়গাতে 4 খুঁজে পেয়ে গেছো, প্রোগ্রামটা শেষ। এখন বলো 5 হাত উপর দিয়ে যেটা যাচ্ছিল 2 হাত নিচে নামছে কিনা? মাথার ভিতরে ঢোকা লাগবে না, 2 হাত নিচে নামছে? যেটা 5 হাত উপর দিয়ে যাচ্ছিল, ঠিক আছে? ঠিক আছে, ওকে। সো যদি 2 হাত নিচে নামে, এনাফ, ক্লিয়ার। লসাগুটা দেখো, লসাগুটা বুঝলেই বুঝে যাবে। দেখো লসাগুটা দেখো, লসাগু পাওয়ার সম্ভাবনা কোথায়? লসাগু পাওয়ার সম্ভাবনা হচ্ছে বড় সংখ্যা অথবা এর উপরে, বড় সংখ্যা অথবা এর উপরে লসাগু পাওয়ার সম্ভাবনা আছে। সো আমরা এলসিএম নির্ণয় করতেছি, খেয়াল করে দেখো, এলসিএম নির্ণয় করতেছি, এলসিএম, এলসিএম বলা হয় এটাকে। সো এলসিএম নির্ণয় করতেছি, এখানে ছোট হাতের অক্ষর দিয়ে লেখো, প্যারা নাই, ছোট হাতের অক্ষর দিয়ে লেখো। এলসিএম নির্ণয় করতেছি, এলসিএম। এখন লসাগু দেখো, এটা খেয়াল করো, এটা খেয়াল করো, লসাগু পাওয়ার সম্ভাবনাটা কোথায়? এই বড় সংখ্যা অথবা এর বড়গুলাতে যে কোনোটা লসাগু হইতে পারে। বড় সংখ্যা অথবা এর বড়গুলাতে যে কোনো সংখ্যাটাই লসাগু হইতে পারে, যে কোনো সংখ্যাটাই লসাগু হইতে পারে, বড় সংখ্যাটা অথবা এর বড় যে কোনো সংখ্যা, যেমন 12 হইতে পারে, 60 হইতে পারে, 120 হইতে পারে, সবগুলাই কিন্তু কমন গুণিতক, সবগুলাই কিন্তু কমন গুণিতক। 1200, তারপর হচ্ছে 1600, এই সবগুলাই কিন্তু কমন গুণিতক, 4 এবং 12-র কমন গুণিতক, কমন গুণিতক। 4 এবং 12-র নামাতা পড়তে থাকো, কখনো না কখনো 120 আসবে। তার মানে কমন গুণিতক হচ্ছে এই বড়র দিকে তুমি পাবা। তাহলে কমন গুণিতকের যে কোনো একটা লসাগু হইতে পারে, আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোনটা লসাগু। তাহলে আমাকে সবগুলা সংখ্যা বানাইতে হবে, এমন একটা লুপ বানাইতে হবে। তাইলে আমি একটা লুপ ক্রিয়েট করি, দেখো ফর, আমি এখন স্টার্ট করব আয়ের ভ্যালু বড়টায়, কারণ বড়টার থেকে বড় রিজিয়নে পাওয়া সম্ভব। তার মানে এটাকে একটা ইনফাইনাইট লুপ বানায় দিলাম, যেন সারা জীবন চলে। কারণ কি? কারণ আমি জানি না লসাগুটা কোন জায়গায় যায় পাবা। মনে করো তোমাকে যদি বলি যে 77, বা একটা সংখ্যা দিই, মনে করো যে 7 এবং মনে করো যে 11, এদের লসাগু যায় তুমি পাবা 77-এ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে তুমি জানো না আসলে লসাগুটা কোথায় পাবা। সো তুমি বানাইতেই আসো বড় সংখ্যা, সবগুলো সংখ্যা তুমি বানাচ্ছ। তাহলে বলো এর ভিতরে সবগুলো বড় সংখ্যা আসতেছে কিনা? মনে করো বি এর মধ্যে তুমি 12 দিছো, তাহলে এই আয়ের ভিতরে 12 আসতেছে, 13 আসতেছে, 14 আসতেছে, সবগুলো আসতেছে কিনা বলো? সবগুলো কি আসতেছে? ইয়েস অর নো? সবগুলো সংখ্যা আসতেছে, এরকম ইনফাইনাইট পর্যন্ত চলবে এটা, কারণ এটার মধ্যে কন্ডিশনটা অলওয়েজ সারা জীবন ট্রু। সবগুলো সংখ্যা কি আসতেছে? ইয়েস। এখন সবচেয়ে এই এই সংখ্যাগুলোর মধ্যে এইখানে তো সবগুলা সংখ্যা আসতেছে, বাট কমন গুণিতক কোনগুলা এটা তুমি জাজ করবা কেমনে? এই সংখ্যাগুলোর কোনগুলা আসলে ওই দুটো দিয়েই ভাগ যায়? তাইলে এই আয়ের মধ্যে কোন আইটার মধ্যে, কোন আইটার মধ্যে আমার দুইটা সংখ্যা দিয়েই ভাগ যায়, এটা বের করতে হবে আমাকে। তাহলে আমি কি করব, যে আমার ইফ একটা কন্ডিশন চেক করতেছি যে আয়ের মধ্যে এ দিয়েও নিঃশেষে ভাগ যায় কিনা, বি দিয়েও নিঃশেষে ভাগ যায় কিনা, বুঝছো? বি দিয়েও নিঃশেষে ভাগ যায় কিনা এটা চেক করতেছি। যদি ভাগ চলে যায়, সবার শুরুতে যেটা ভাগ গেল, সবার শুরুতে যেটা ভাগ গেল, একদম ক্লোজেস যেটা, বড় সংখ্যার ক্লোজেস যেটা, সেটাই লসাগু। তাহলে সবার শুরুতে যেটা ভাগ গেল সেটাই লসাগু, সবার শুরুতে যে আইটা পেলাম সেটাই লসাগু। তার মানে যেই আইটার মধ্যে এই জিনিসটা ট্রু হয়ে গেল সেই আইটাই আমার লসাগু, এলসিএম। এবং আমি বাকি গুণিতকগুলা বের করতে চাই না, এটা কি গুণিতক বের করার, কমন গুণিতক বের করার একটা কন্ডিশন, আর চাই না, তার মানে ব্রেক করে দাও। পাইছো কিনা সবাই বলো? এখন কি আরো এক হাত নিচে নামছে? আরো এক হাত নিচে নামছে সবাই? ভাইয়া আই কি এক করেই বাড়তে থাকবে আর গুণিতক ওয়াইজ বাড়বে? আই তো এখানে এক করেই বাড়বে। খেয়াল করে দেখো, তুমি যদি প্রোগ্রামটাকে ইন্টারপ্রেট করতে চাও, মনে করো আমি এখানে একটা ইন্টারপ্রেট করার জন্য এখানে দুইটা সংখ্যা নিলাম। খেয়াল করে দেখো, আমি লসাগু নির্ণয়ের ইন্টারপ্রিটেশনের জন্য দুইটা সংখ্যা নিলাম, খেয়াল করবা সবাই মনোযোগ দিয়ে। আমি একটা নিলাম 3 আর একটা নিলাম 5, এদের লসাগু নির্ণয় করব। তাহলে লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাইলে তোমার এই জায়গাতে এর বড় যে অনেকগুলো সংখ্যা আছে, 5, 6 আছে, 7 আছে, 10 আছে, 15 আছে, 16 আছে, 17 আছে, তারপর 20 আছে, তারপর 25 আছে, তারপর 30 আছে,
তারপর তোমার 45 আছে। এখন সবগুলা সংখ্যাই কি তার কমন গুণিতক বলো তো? সবগুলা সংখ্যায় কি দুইটা সংখ্যার কমন গুণিতক? না। কমন গুণিতক কোনগুলা? কমন গুণিতক হচ্ছে 15, দুইটা দিয়েই ভাগ যায়। তারপর 30, এই দুইটা দিয়ে গুণ যায়, মানে ভাগ যায় নিঃশেষে। 45, এই দুইটা দিয়ে গুণ যায়, বা দুইটার নামাতাতে এই জিনিসগুলো আসে। তাহলে এই গোল যেগুলা দিলাম এগুলা কি আমার কমন গুণিতক। এখন এগুলার মধ্যে লসাগু কোনটা? তিনটাই কি লসাগু? না, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে সবচেয়ে ছোট যেটা সেটা লসাগু। সবচেয়ে ছোট যেটা সেটা লসাগু, মানে 15 হচ্ছে 3 আর 5 এর লসাগু। একমত সবাই? একমত। তাহলে 15টাকে আমাদের বের করা লাগবে। কেমনে বের করব? দেখো, আমি কি করতেছি, বড় সংখ্যা থেকে স্টার্ট করতেছি। দেখো, বড় সংখ্যাটা বিতে ছিল। মনে করো আমাদের বি এর মধ্যে 3 আর 5 তুমি দিয়ে দিছো, জানো। তাহলে মনে করো মনে মনে এই জায়গাতে মনে করো 5 আছে। 5 আছে, এক এক করে বাড়তেছে। এটা ইনফাইনাইট একটা কন্ডিশন, মানে এটা অলওয়েজ ট্রু। তাহলে এই আয়ের মধ্যে কি কি ভ্যালু আসতেছে? সবগুলো আসতেছে না আয়ের মধ্যে? আয়ের মধ্যে 5 আসতেছে, 6 আসতেছে, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 সব আসতেছে আয়ের মধ্যে। এখন তোমার দরকার কি? কমন গুণিতক কোনটা? তার মানে সর্বপ্রথম যে কমন গুণিতকটা পাবা সেটাই তোমার লসাগু, বাকিগুলোর দরকারই নাই। তাহলে কমন গুণিতক কেমনে চেক করবা? যে ওই আয়ের মধ্যে দুইটা দিয়েই আসলে নিঃশেষে ভাগ যায় কিনা, ওই আয়ের মধ্যে দুইটা দিয়েই আসলে নিঃশেষে ভাগ যায় কিনা। যদি যায় সেটাই তোমার লসাগু, এবং তোমার প্রোগ্রামটা শেষ করে দিবা, ব্রেক করে দিবা। এখন বলো একদম মাথার ভিতরে ঢুকছে কিনা, বলো সবাই। একদম মাথার ভিতরে ঢুকছে? একদম মাথার ভিতরে ঢুকছে বলো তো সবাই। সবাই বলো তো, বুঝতে পারছো সবাই? একদম মাথার ভিতরে ঢুকছে? 100% ক্লিয়ার? ওকে, ঠিক আছে। যদি না বুঝো, এখনো যদি মাথার একাত উপর দিয়ে যায়, আরেকবার কি কি বলছি একটু অ্যানালাইসিস করবা। কারণ তুমি যদি গসাগু লসাগুর মেইন লজিকটা বুঝে যাও, প্রোগ্রাম আসলে ডাল ভাত। প্রোগ্রাম আসলে তেমন কিছু না। মেইন বুঝার ব্যাপারটা ওই জায়গাতেই, যে লসাগু কি জিনিস, গসাগু কি জিনিস। এই জিনিসটা যদি না বুঝো তাহলে প্রোগ্রাম কেমনে করবা, করার কোনো উপায় নেই। 3 নাম্বার আননেসেসারি প্রবলেম, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়। কেন আননেসেসারি? কারণ জীবনও লাগবে না তোমাদের। লাস্ট প্রোগ্রাম, মৌলিক সংখ্যা নির্ণয়। বলো মৌলিক সংখ্যা কারা? মৌলিক সংখ্যা হচ্ছে তারা যারা ফিবোনাক্সি প্রোগ্রামটাও পারি, সলভ করে দেন প্লিজ। দরকার নাই নাইম, ফিবোনাক্সি সিরিজ আমাদের আমাদের বিএসসি তে আসে, দরকার নাই। বলো মৌলিক সংখ্যা কারা? এটাও দরকার নেই আসলে, শুধু শুধু তোমাদের মৌলিক সংখ্যার প্রোগ্রাম পড়ায় লাভ নেই, দরকার নেই আসলে। মৌলিক সংখ্যার প্রোগ্রামও দরকার নেই, ফিবোনাক্সি সিরিজও দরকার নেই। গসাগু লসাগু পড়ছো, মোর দেন এনাফ। ইফ গো টু পড়ছো, মোর দেন এনাফ। এখন চাইলে পড়াইতে চাইলে আমি তোমাদের সি প্রোগ্রামিং এখন স্ট্রাক্ট পড়াইতে পারবো। স্ট্রাক্ট মানে কি? নিজে একটা ডেটা টাইপ বানাবা, স্ট্রাকচার বলা হয় এটাকে। মেমোরি অ্যালোকেশন আছে, মেমোরি অ্যালোকেশন নিয়ে অনেকক্ষণ পড়ানো যাবে। পয়েন্টার একটা ব্যাপার আছে, পয়েন্টার নিয়ে পড়ানো যাবে। পয়েন্টারের পরে আরো অনেক কিছু আছে, যেই জিনিসগুলা সি প্রোগ্রামিং এ মানে আছে। আসলে সি প্রোগ্রামের কনসেপ্টই সেগুলা, বাট আমাদের সিলেবাসে তো সেগুলা নাই। সো পরে আমাদের কিন্তু দরকার নাই। দরকার আছে। দেখো তুমি লুপ শিখছো, লুপ থেকে অনেক কঠিন কঠিন প্রোগ্রাম বানানো যায়। রিকারশন বলে একটা ব্যাপার আছে, অনেক কঠিন জিনিস। তারপর হচ্ছে তোমার এই লুপ দিয়ে অনেক অনেক জিনিস, কঠিন কঠিন প্রবলেম বানানো যায়। তোমাকে ধরো এরকম যদি আমি দেই যে এইরকম একটা পিরামিড বানাও লুপ ইউজ করে, সো এইরকম কঠিন কঠিন জিনিস বানানো যায়। বা এই সিরিজটা প্রিন্ট করো তোমার হচ্ছে লুপ ইউজ করে, বুঝছো? লুপ ইউজ করে। সো এই কঠিন কঠিন প্রোগ্রামগুলো দেওয়া যায়, বাট এগুলা আসলে তোমাদের লেভেলের না। সো আগেকার দিনে, মানে 2019 সালের আগে, 20 সালের আগে তোমাদের এই যে লসাগু গসাগু, তারপর হচ্ছে যে ইফ গো টু স্টেটমেন্ট, তারপরে হচ্ছে যে তোমার কি বলতো, তারপর হচ্ছে তোমার কি প্রাইম নাম্বার, ফিবোনাক্সি সিরিজ, এগুলো আসতো। বাট এগুলা এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্সের ধাপটা চেঞ্জ হয়ে গেছে। সো যারা এখন ফোকাস করতে চাচ্ছ ওই জায়গাতে ফোকাস করার দরকার নাই। ইম্পর্টেন্সের ধাপটা চেঞ্জ হয়ে গেছে কোথায় জানো? আগে ওইগুলা থেকে কঠিন প্রশ্ন আসতো, এখন একটু কঠিন প্রশ্ন আসলে কোন জায়গা থেকে আসে? একটু কঠিন প্রশ্ন আসলে কোন জায়গা থেকে আসে? এই যে এরে থেকে আসে একটু কঠিন প্রশ্ন আসলে। সো তোমাকে যদি ম্যাক্সিমাম কঠিন প্রশ্ন হয়, এর সংখ্যাগুলোর যোগফল বের করতে বলবে, বা এই এরে থেকে এই এর মধ্যে 20 আছে কিনা এটা খুঁজে বের করতে বলবে। সো তুমি সেম ভাবে সবগুলা জিনিস তুমি অ্যাক্সেস করবা, ইফ কন্ডিশন দিয়ে চেক করবা যে কোনো ভ্যালু 20 এর সমান হয়েছে কিনা। সো এখন কঠিনের জিনিসটা ডেফিনেশনটা চেঞ্জ হয়ে গেছে, ওই জিনিসগুলো এখন আর আসে না। এখন আসলে এইরকম অ্যারে দিয়ে তোমার একটা প্রশ্ন আসতে পারে। সো অ্যারে দিয়ে আসলেও ঘাবড়াবা না, আমরা যে ক্লাসটা করছি ওইটুকু তুমি যদি পারো যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবা, ঠিক আছে? তাইলে আমাকে সবাই বলো প্রোগ্রামিং চ্যাপ্টারটা একদম
সানডে মানডে ক্লোজ কিনা বলো? প্রোগ্রামিং চ্যাপ্টারের সানডে মানডে একদম ক্লোজ কিনা বলো সবাই? প্রোগ্রামিং যে অধ্যায়টা আছে, এই যে অধ্যায়টা, এই প্রোগ্রামিং অধ্যায়ের একদম ডাল ভাত কিনা বলো? প্রোগ্রামিং অধ্যায়টা একদম ডাল ভাত কিনা? ডাল ভাত? ঠিক আছে। সো যদি ডাল ভাত হয়, যারা এতদিন প্রতিদিন লাইভে করছো, তোমাদের কাছে অনেক কৃতজ্ঞতা এবং তোমাদের প্রতি অনেক দোয়া থাকবে যেন সবাই অনেক ভালো করো লাইফে। কারণ সবাই অনেক দিন লাইভে করছো, যেমন আমি, যারা যারা তামহিদ, জয়া, রীতি, নাইম, লাবণ্য, রাকা, সো সবাই তোমরা লাইভে করছো মোটামুটি। সো তোমাদেরকে অনেক ধন্যবাদ, জীবনে অনেক বড় হও। এবং তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে একটু জানাবা যে ভাইয়ার ক্লাসগুলা কতটুকু হেল্প করছে প্রোগ্রামিং এর। সো আমার সাথে একটা ছবি তুমি নিতে পারো স্ক্রিনশটের, এবং আমার গ্রুপ বা রম্বস বা এএসজি বা এসিএস এর যে কোনো গ্রুপে একটা পোস্ট করে জানাবা যে পুরো প্রোগ্রামিং এর জার্নিটা তোমাদের সাথে কেমন ছিল। ঠিক আছে? সো একটা স্ক্রিনশট নিয়ে নাও, চুলগুলো একটু ঠিক করে নিই, একটা স্ক্রিনশট নিয়ে নাও। নিছো? তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা সবাই একটু জানাবা এসিএস এর বিভিন্ন গ্রুপে, বা আমার গ্রুপে, এসি ক্রেকার্স গ্রুপে, বা রম্বস গ্রুপে, বা ম্যাথ এন্ড সায়েন্স নার্ডে, বা এএসজি তে, বা এসিএস এসিজি 27 ব্যাচ গ্রুপে, যে কোনো গ্রুপে তোমরা একটু জানাবা যে প্রোগ্রামিং এর জার্নিটা তোমাদের কাছে কেমন ছিল, খুব সুন্দর করে পড়তে পারছো কিনা। আর তোমাদের সবার জন্য অনেক দোয়া থাকবে। আমি ক্লাসে যা যা বলছি সেগুলাই আসবে পরীক্ষা হলে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। জাস্ট ক্লাসে যতটুকু পড়াইছি তুমি জাস্ট ক্লাসটা করো, নিজে ক্লাসের পড়াটা একটু প্র্যাকটিস করো, বোর্ডের সিকিউ এমসিকিউ গুলো সলভ করো, এনাফ। আর 2019 সালের আগের গুলা সলভ না করলেও চলবে, তুমি জাস্ট 22, 23, 24, 25 এইটুকু সলভ করতে পারলেই এনাফ। ঠিক আছে? সো ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আমরা অধ্যায় 6 পড়বো। সো অধ্যায় 6 এর সময় তোমাদের সাথে আবার দেখা হবে। সো এরপর তোমরা অধ্যায় 2 পড়বা, 2 এর পরে অধ্যায় 6 পড়ানো শুরু হবে। ঠিক আছে? সো তোমাদের সাথে নিয়ে একটা সেলফি তুলি, তোমাদের নামগুলাও যেন থাকে। সো নামগুলো আসলে স্মৃতির পাতায় থেকে যাবে। তোমাদের নিয়ে একটা সেলফি তুলছি, তোমাদের কমেন্টগুলো আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। সো ভালো থেকো সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট অধ্যায়ে। ভালো করে পড়াশোনা করো সবাই, টাটা।